আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম ইমরান হোসেন তুষার। ওনার জন্মস্থান গাজীপুরের কাপাসিয়াতে হলেও ওনার বেড়ে ওঠা স্কুল কলেজ এটা কিন্তু কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে। উনি জানিয়েছেন উনি যে গ্রামে বড় হয়েছেন সেখানে বিদ্যুৎ এসেছে এখন থেকে ম্যাক্সিমাম 6 বছর হবে। এর আগে স্থানীয়রা জেনারেটরের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতেন। আর তারও আগে তো অন্ধকারচ্ছন্নই ছিল, কুপিবাতি, হারিকেনের আলো এগুলোই ছিল আলোর উৎস, বিশেষ করে সন্ধ্যার পর। এই যে তুষার ভাই, উনি বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন, আমি পর্যায়ক্রমে সেগুলো বলছি। প্রথমেই রহস্যময় কয়েকটি ঘটনা শেয়ার করছি। টুপিকে কেন্দ্র করে একটি ঘটনা রয়েছে। উনি একটি টুপি পরে রেগুলার বাড়ির কাছের যে মসজিদ সেখানে নামাজ পড়তে যেতেন। মসজিদে যাবার পথে কিন্তু মোটামুটি মাঝারি আকারের বাঁশঝাড় পড়ত। এক পাশে বাঁশঝাড়, অন্য পাশে মানুষের ঘর বাড়ি রয়েছে, পায়ে হাঁটা পথ। উনি যে টুপিটা পরে নামাজ পড়তেন টুপিটা ছিঁড়ে গিয়েছিল, যার কারণে উনি সপ্তাহখানেক টুপি ছাড়াই নামাজ পড়ছিলেন। এর মধ্যে হয় কি, ওনার বাড়ির কাছের যে মসজিদ সেখানে তাবলিগ জামাতের কিছু লোকজন আসে। উনি মসজিদে যাবার পর মাগরিবের নামাজের ঠিক পরপরই তাবলিগ জামাতের বয়ান শুনতেও বসেছেন। তো এর মধ্যে হয় কি, একজন ব্যক্তি উনি তাকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পর বলছেন যে কি ব্যাপার, তোমার মাথায় টুপি নেই কেন? টুপি পরে নামাজ পড়লে দেখতে কত ভালো লাগে না? তখন তুষার ভাই বলেছিলেন, আমার তো একটা টুপি আছে কিন্তু টুপিটা ছিঁড়ে গিয়েছে, এখন আর নতুন টুপি কিনিনি, তো এই জন্যই টুপি ছাড়াই নামাজ পড়ছি। তখন নাকি ওই লোকটি পকেটে হাত দিয়ে একটি কাপড়ের টুপি বের করেন। টুপিটা বের করে ওনাকে দিয়ে বলেন, নাও এই টুপিটা কাছে রাখো, এটা পরে নামাজ পড়বে। উনি সাথে সাথেই ওই টুপিটা মাথায় পরে নেন এবং ওনাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলেও আসেন। এই ব্যক্তিকে উনি আগে কখনোই দেখেননি, যার কারণে এই ব্যক্তিকে উনি তাবলিগ জামাতের একজন সদস্য হিসাবেই মনে করেছিলেন। পরবর্তীতে তাবলিগ জামাতের সদস্যরা ওনারা যখন চলে যাচ্ছিলেন, 3 দিন করে তো এক জায়গায় থাকেন, তখন ওই ব্যক্তিকে একটু স্মরণ করার জন্য, কুশলাদি বিনিময় করার জন্য ওখানে গিয়েছিলেন তুষার ভাই। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই ব্যক্তিকে ওখানে দেখতে পাননি। তাবলিগ জামাতে যারা সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন যে এরকম এরকম চেহারার একজন লোক আমাকে তো একটা টুপি দিল, টুপিটাও দেখালেন, এই টুপিটা, তো উনি কোথায়? উপস্থিত সবাই বললেন, না তো এরকম কোনো ব্যক্তি আমাদের সাথে তো আসেনি, আপনি মনে হয় অন্য কোনো ব্যক্তিকে দেখেছেন। ওখানে তুষার ভাই আর কথা বাড়ার নাই, চলে আসলেন। উনি এখনো আসলে নিশ্চিত না যিনি তাকে টুপি দিয়েছিলেন তিনি কি মানুষ ছিলেন না অন্য কিছু। এই তো গেল একটা ঘটনা। এরপর আরেকদিনের ঘটনা, উনি এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছিলেন। ওই যে শুরুতেই বলেছি, বাড়িতে যাবার পথে আর এই মসজিদে আসার পথে বাঁশঝাড় রয়েছে। এশার নামাজ পড়ে যখন উনি বাড়িতে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি দেখতে পেলেন পথের উপর আড়াআড়ি ভাবে বেশ মোট একটা সাপ শুয়ে আছে। সাপটা কিন্তু মৃত না, জীবিত, লেজ নাড়াচ্ছে। ওনার হাতে তো আলো ছিল, মানে টর্চ লাইট ছিল, উনি দেখতে পেলেন। ওনার ভেতরে কিন্তু এই শিক্ষাটা ছিল, রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। বিশেষ করে এই ধরনের সাপ যদি কখনো দেখা যায় তাহলে কিন্তু বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, এরকম 3 বার বলতে হবে। উনি সেটাই করেছিলেন। উনি প্রথমে সালাম দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা তো আমার চলাচলের পথ, আমি তো এখন বাড়িতে যাব, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে আমার পথটা ছেড়ে দাও, তুমিও নিরাপদে থাকো, আমিও নিরাপদে থাকি। এর পরপরই নাকি ওই সাপটা নড়াচড়া করে ওঠে এবং খুবই সুন্দরভাবে সাপটা রাস্তা ছেড়ে দিয়ে পাশের ঝোপের মধ্যে চলে যায়। উনি তখন বুঝতে পারলেন যে এটা আসলেই কোনো সাপ ছিল না,
এই তো গেল একটা ঘটনা। এরপরে আসি আর একটা ঘটনায়। ওনাদের বাড়িতে যাবার সময়, অর্থাৎ ওই গ্রামের রাস্তার মাঝখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে। ব্রিজের এখানে কিন্তু অনেকেই নাকি ভয় পেয়েছে। তো একজন ব্যক্তি, উনি হাট থেকে ফিরছিলেন টুকিটাকি বাজারঘাট করে। উনি যখন ওই ব্রিজের উপরে উঠেছেন তখনই দেখেন চাঁদের আলোতে যে ওই ব্রিজের উপরে সাদা একটা কাপড় দিয়ে কোনো একটা লাশকে ঢেকে রাখা হয়েছে। উনি তো বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি, পড়ে গেছি তো বিপদে। এখন ওনার বাড়ি যাবার যে রাস্তাটা, এই রাস্তা এটাই, যদি অন্য পথ দিয়ে যেতে হয় তাহলে অনেকটা পথ ঘুরে যেতে হবে, এবং সেই পথটাও কিন্তু সুবিধাজনক নয়, সেটাও ভয়ঙ্কর। এখন উনি ব্রিজের উপর উঠে দাঁড়িয়ে আছেন, পেছন দিকে যাবারও সাহস পাচ্ছেন না। এদিকে সামনে যে যাবেন, ছোট্ট ব্রিজ, আড়াআড়িভাবে লাশটা শোয়ানো। উনি মনে মনে যা দোয়া দুরুদ জানেন পড়ছেন, কিন্তু এই লাশ আর সরে না এখান থেকে, ওভাবেই আছে। উনি চিন্তা করলেন যে আজকে কপালটাই খারাপ, আমাকে ওই ভয়ঙ্কর পথ দিয়েই যেতে হবে। এরপর উনি উল্টো দিকে ঘুরে সেই ভয়ঙ্কর পথটা ধরেই বাড়িতে গিয়েছিলেন, তবে ওই পথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটেনি। এরপর ওই ব্রিজ কেন্দ্রিক আর একটা ঘটনা রয়েছে। ওই গ্রামের একজন ব্যক্তি, এই তুষার ভাইদের পাশের বাড়ি, তাকে নানা বলে সম্বোধন করেন, মানে প্রতিবেশী নানা আর কি। তার নাম হচ্ছে নজরুল। এই নজরুল নানা, উনি আর একদিন হাটের বেলা আর কি, উনি হাট শেষ করে যখন বাড়িতে ফিরছিলেন তখন রাত হয়ে যায়। ওনার মাথায় কিন্তু একটা ঝাঁকা ছিল, এটাকে অনেকে ধামা বলে, বেত দিয়ে তৈরি। ওর মধ্যে যেই বাজারঘাটগুলো করেছিলেন সেগুলো রাখা ছিল। তো উনি যখন ওই ব্রিজের উপরে উঠেছেন তখন উনি দেখতে পান একটা কালো অবয়ব সামনে দাঁড়িয়ে আছে। উনি তো বুঝতে পেরেছেন ঘটনাটা কি। ওদিকে হয়েছে কি, ওনার ঝাঁকার মধ্যে কিন্তু মাছও ছিল। ওই অবয়বটা খুবই গম্ভীর কণ্ঠে বলছে, মাছটা এখানে রেখে দিয়ে চলে যা। এদিকে উনি বলছেন যে আহা, কি মামা বাড়ির আবদার, আমি আমার পরিবারের জন্য এত কষ্ট করে টাকা দিয়ে মাছ কিনলাম তোমাকে দিয়ে দেবার জন্য। এই বেটা, মাছ খালবিল থেকে ধরে খেতে পারিস না? পরের কেনা মাছ দেখলেই জিওবা লক লক করে, তাই না? লোভী কোথাকার। তো এইভাবে বলেছেন। এদিকে এই সমস্ত কথা শুনে ওই অবয়বটার মেজাজ গেছে বিগড়ে। সে সাথে সাথে কাছে এসে তার সাথে মারামারি শুরু করে দিয়েছে। যখনই মারামারি শুরু করে দিয়েছে তখন তো মাথার উপরে থাকা এই ধামাটা নিচে পড়ে গিয়েছে, সব বাজার ঘাট এলোমেলো হয়ে গিয়েছে। এদিকে দুজন মিলে ধস্তাধস্তি করছেন। ওই ব্রিজের কাছাকাছি একটা বাড়ি ছিল, ওই বাড়িটাও কিন্তু এই নজরুল নানার আর একজন ভাইয়ের, ভাই বলতে চাচাতো ভাই বা ফুফাতো ভাই এরকম আর কি। তার নাম হচ্ছে সাইদুল। তো উনি আবার চিৎকার করে বলছে, এই সাইদুল, আমি তো বিপদে পড়ছি রে, এই একটা জিনিস আমার জাপটে ধরছে, তাড়াতাড়ি আয়। রাতের বেলা ডাকটা মোটামুটি অনেক দূরে গিয়েছে, এই সাইদুল ভাইও শুনতে পেয়েছেন। তখন উনি তাড়াতাড়ি যখন চলে আসা শুরু করছেন, উনি দূর থেকেই দেখছেন যে দুটো জিনিস ব্রিজের উপর ধস্তাধস্তি করতেছে। উনি আসতে আসতেই নাকি ওই জিনিসটা এই নজরুল নানাকে ছেড়ে দিয়ে চলে যায়। নজরুল নানার আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। এরপরে যে বাজারঘাট যেগুলো ছিল এগুলো আবার ওই ঝাঁকা বা ধামার মধ্যে ভরে উনি বাড়িতে চলে আসছিলেন। তো এটা এ পর্যন্তই। এরপরে আসি আর একটা ঘটনায়। ওই গ্রামে একটা চোর ছিল, রইস চোরা। তো এই রইস চোরা এ ছিল হচ্ছে ছিচকে চোরও যেরকম, সিধেল চোরও সেরকম, মানে এই দুই বিদ্যাতেই সে পারদর্শী। ছোটখাটো জিনিসপত্র চুরি করত, আবার পরের ঘরে সিধ কেটে মালামাল চুরিতেও সে ছিল সিদ্ধহস্ত। মানে এলাকায় চোর হিসাবে সে ব্যাপক কুখ্যাতি কামাই করেছে আর কি। তো এই রইস চোরা একদিন কি করেছে, রাতের বেলা এক বাড়িতে চুরি করার জন্য বেরিয়েছে। শরীরে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল মেখে ছোট্ট একটা হাফ প্যান্ট পরে রওনা দিয়েছে চুরি করবার জন্য। কারণ এইভাবেই সে চুরি করে অভ্যস্ত। শরীরে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল মাখলে শরীরটা পিচ্ছিল হয়ে যায়, চোরকে সহজে ধরাও যায় না। আর যদি চোরকে কেউ আঘাত করে, এই আঘাতটাও খুব ভালোভাবে লাগে না, হাত পিছলে যায়। এই জন্য
শরীরে খুব ভালো করে সরিষার তেল দলাই মলাই করতে হয় আর কি। তো এই কাজ করে সে যাচ্ছে, চাঁদের আলোতে তার শরীরটা একদম চকচক করছে, যেহেতু পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল মেরেছে আর কি, এই জন্য সে যাচ্ছে। তো পথের এমন একটা জায়গায় চলে এসেছে, ওখানে কিন্তু কোনো লোকজন নাই, যেহেতু অনেক রাত তখন। হঠাৎ করে সে দেখে যে বেশ লম্বা চওড়া 10-12 জন লোক, এর মধ্যে 4 জন একটা খাটিয়া ধরে রেখেছে, রাস্তা দিয়ে আসছে। রইস চোর আবার পাশে দাঁড়িয়ে আছে। তো এরা আবার কি করেছে, এই রইস চোরার দিকে তাকায়ও নাই, এরা সোজা চলে যাচ্ছে তাকে পাশ কাটিয়ে। তখন রইস চোরা কি করেছে, ঘাটটা একটু ঘুরিয়ে বলতেছে, এই কারা তোরা, কোথায় যাস, কে মারা গেছে, এরকম তুই তুকারি করে বলছে। এদিকে এরা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, সোজা হন হন করে চলেই যাচ্ছে। একটা পর্যায়ে রইস চোরা সে কি করছে, সে গালিগালাজ শুরু করেছে। যেহেতু তার কথার কোনো উত্তর দিচ্ছে না, তার আত্মসম্মানে লেগেছে, চোর হলেও আত্মসম্মান বোধ তার কিন্তু ছিল প্রবল। এরপর কি হলো, হঠাৎ করেই এই অবয়বগুলো মিলিয়ে গেল। এরপরও সে বেশ কয়েকবার গালিগালাজ করলো। সে আসলে তখনও বুঝতে পারে না এই ঘটনাটা কি। এরপর সে যখন ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকাবে, এবারে বাঁধলো বিপত্তি। সে কোনোভাবেই তার ঘাড়টার ঘোরাতে পারছে না, ওই যে ঘাড় বাঁকা করে পেছন দিকে তাকিয়েছিল ওইভাবেই ঘাড় রয়ে গেছে। কি এক বিপদ! যখনই ঘোরাতে যায় ঘাড়, তখনই ঘাড়ে ভয়ঙ্কর রকমের ব্যথা শুরু হয়ে যায়। কি করবে ওই রাতের চুরি করার পরিকল্পনা বাদ দিয়ে সে বাড়িতে ফিরে গেল। সকালবেলা তার পরিচিত একজন মহিলা কবিরাজের কাছে যায়। এই কবিরাজ কিন্তু কোনো আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন না, নামাজ কালাম পড়তেন না, মানে কালো জাদুই করতেন আর কি। তো মহিলা কবিরাজের কাছে যখন গিয়েছেন, মহিলা কবিরাজ সবকিছু শুনলেন। কিছুক্ষণ চুপটুপ করে থাকার পর উনি বলতেছেন যে যেগুলোর সাথে দেখা হয়েছিল তাদেরকে তো সালাম দাও নাই, সালাম দিলেই তো ঝামেলাটা শেষ হয়ে যাইত। তুমি কি করছো, ঘাড় ঘুরিয়ে গালিগালাজ করতে গেছো, তাই না? ওগুলো তো মানুষ ছিল না। এখন তো বিপদ, তোমার ঘাড় সোজা করাই একটা বিশাল বড় মুসিবতের কারণ। এখন এটা কিভাবে করি? তো যাই হোক, প্রায় 3 মাস নাকি সময় লেগেছিল আস্তে 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 ওই ঘাড়টা সোজা করতে, মানে মাথাটা আবার স্বাভাবিক পর্যায়ে নিতে। তবে এই ঘটনার পর রইস চোরা আর কখনোই স্বাভাবিকভাবে কোনো চুরি কাজ তো দূরের কথা, ভালো কাজও আসলে করতে পারে নাই। মানে তার যেই ঘাড়ের সমস্যাটা, এইটা সারা জীবনই ছিল। এরপর একদম শেষ ঘটনায় চলে আসি, শিক্ষামূলক একটি ঘটনা। এই যে আমাদের তুষার ভাই, ইমরান হোসেন তুষার ভাই, উনি ওনাদের যেই হাট, বাড়ির কাছে যে হাট, এটা সোম এবং শুক্রবার বসে। তো এক শুক্রবার একটা চায়ের দোকানে উনি চা খেতে গিয়েছেন। বিভিন্ন কথা প্রসঙ্গে একজন মুরব্বী একটি কথার অবতারণা করেন। ওই মুরব্বীর নিজের চোখেই দেখা একটি ঘটনা। এক হাটবার নাকি এক পাগল এসে চিৎকার করে বলছে, এই হাটে মানুষজন খুবই কম, সব দেখি গরু, ছাগল, সাপ, ভেড়া এইগুলা। তো উনি বলতেছেন যে মানুষজন নাই, সব গরু, ছাগল, সাপ, ভেড়া। তখন বেশ কয়েকজন বলতে থাকে, এই বেটা, কোথায় গরু, ছাগল, সাপ, ভেড়া? সবাই তো মানুষজন ঘোরাফেরা করতেছি, দেখো না কত মানুষ। তখন ওই পাগল বলে, না না, মানুষজন খুবই অল্প, আমি তো এগুলাই দেখি। তখন একজন লোক বলে, কি দেখো না দেখো, পাগল ছাগল মানুষ। তখন নাকি যে ব্যক্তিটা এটা বলেছেন উনি দাঁড়িয়েছিলেন, আর ওই পাগলও দাঁড়িয়েছিল। পাগলটা কি করেছে, ওনার পেছনে আসে, পেছনে এসে মাথাটা একদম নিচু করে ওনার 2 পায়ের ফাঁকার ভিতরে মাথাটা ঢুকিয়ে দেয়। অনেক সময় আমরা বাচ্চাদেরকে এইভাবে কাঁধে নেই, 2 পায়ের ভেতরে মাথাটা ঢুকিয়ে দিয়ে ঘাড়ের উপর তুলে নেই, ওইভাবে সে কয়েক সেকেন্ডের মধ্যে তাকে ঘাড়ে তুলে ফেললো। তোলার পর বলছে, এই দেখ তো সামনে কি দেখিস? তখন ওই লোক বলে, আরে আসলেই তো তাই, মানুষজন কই, হাতে গোনা অল্প কয়েকটা মানুষজন হাঁটাচলা করতে দেখি, সবই তো গরু ছাগল, আবার দেখি সাপও কিলবিল করছে, আবার দেখি ভেড়াও হেঁটে বেড়ায়। তখন উনি বলেন আর কি, যে আসলেই তুমি তো ঠিকই বলছো, আমি তো তুমি যেটা দেখেছো আমি সেটাই দেখছি। এরপর ওনাকে আবার কাঁধ থেকে নামিয়ে দেয়। এই ঘটনাটা উপস্থিত সবাই কিন্তু প্রত্যক্ষ করেছিলেন, যাকে কাঁধে নিয়েছিল তিনিও বিষয়টা বলেছিলেন। এখানে আসলে বিষয়টা কি? বিষয়টা হলো এই যে মানুষকে এই সুরতে দেখা, এটা কিন্তু চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, এটা আত্মার চোখ দিয়ে দেখা সম্ভব।
মূলত যার যেটা স্বভাব, সেই স্বভাবের বেশেই মানুষ তাকে দেখে। হিংস্র প্রাণী রূপে দেখে, কুকুর রূপে দেখে, তার মানে হচ্ছে তার ভিতরে কুকুরের স্বভাব। কাউকে শূকরের আকৃতিতে দেখে, তার মানে তার ভিতরে শূকরের স্বভাব। কাউকে সাপের আকৃতি দেখে, তার মানে হচ্ছে সাপ যেভাবে বিষ ঢেলে দেয়, ছবল মারে, তার ভিতরে ওই স্বভাব রয়েছে। তাই এরকম বিভিন্ন ভাবেই কিন্তু দেখা যায়। এটা যে শুধু ওই বাজারে হয়েছে তা না, এটা কিন্তু অনেক জায়গাতেই ঘটেছে, এমনটাও কিন্তু আমরা শুনেছি। এই ঘটনার মধ্যে শিক্ষণীয় একটি বিষয় হচ্ছে, মানুষ তার রুহকে, অর্থাৎ আমাদের যে রুহ, এই রুহটাকে যেভাবে প্রস্তুত করছি, এই ধরনের আধ্যাত্মিক চোখওয়ালা ব্যক্তিরা আমাদেরকে সেই আকৃতিতেই দেখে থাকেন। প্রিয় লিসেনার্স, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তুষার ভাই, উনি জানিয়েছেন উনি সৌদি আরবে আছেন 1 বছর হলো। উনি বলেছেন আলহামদুলিল্লাহ উনি ভালো থাকলেও উনি যেভাবে আছেন সৌদি আরবে, এটার আসলে কোনো ভবিষ্যৎ নেই। সৌদি আরবে এখন যারা যাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন লোকের কথায় পটে গিয়ে সেখানে যাচ্ছেন, বলা হচ্ছে যে একটা রেস্টুরেন্টে কাজ দেবে, একটা বিল্ডিং এ কাজ দেবে, গিয়ে দেখা যাচ্ছে একদম মরুভূমির ভিতরে গরু, ছাগল, উট পালন করার জন্য দিয়ে রেখেছে। 7 দিনে একবার কফিল আসে, এসে কিছু খাবার দিয়ে যায়, ওই মরুভূমির ভিতরেই ফেলে রেখেছে। এমনও ব্যক্তি আছে তাদের কাছে মোবাইল ফোনও নাই, তাদের কাছ থেকে পাসপোর্টটা পর্যন্ত রেখে দেওয়া হয়। আধুনিক দাসত্ব যেটাকে বলে, এমন কিন্তু অনেক মানুষ আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 3 বার নিয়ে গেছেন সৌদি আরবে। আমি দেখেছি মক্কা মদিনাতে রাস্তার পাশে অনেক বাংলাদেশি ভাইয়েরা তারা ছোট ছোট জিনিস বিক্রি করছেন 2 রিয়াল, 3 রিয়াল, 5 রিয়ালে। এমন বেশ কয়েকজনের সাথে কথাও হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, বাড়িতে যাবেন না? সবার উত্তর একই রকম ছিল, বাড়িতে যাবার জন্য যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো তাদের কাছে নেই। প্রথমত তাদের আকামা নেই, তারপর আরো বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন এয়ারপোর্ট দিয়ে এগুলা নিয়ে যাওয়া যাবে না, যেতে হলে প্রথমে আগে পুলিশের কাছে সারেন্ডার করতে হবে, জেলে থাকতে হবে, এরপর যেতে হবে। তাদের কাছে বিমান ভাড়াটাও নাই। এই যে বেচা কেনাগুলো হচ্ছে, এটা কোনোভাবে জীবন ধারণ করার জন্য, এখান থেকে কিছুটা আয় হলে হুন্ডির মাধ্যমে সেটা তারা বাংলাদেশে পাঠান তাদের পরিবারের জন্য। তারা নিজেরাও জানেন না তাদের ভবিষ্যৎ কি। এভাবে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই সৌদি আরবে রয়েছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকেই আফরান দ্য হরর ওয়ার্ল্ড শোনেন। তাদের সাথে আমি যখন কথা বলি, আমার কাছে খুবই খারাপ লেগেছে। এইভাবে একটা জীবন তারা অতিবাহিত করছেন। অনেক আশা নিয়ে তারা গিয়েছিলেন। তাদের পরিবার কিন্তু আশা করে প্রতি মাসেই মোটা অঙ্কের টাকা পাঠাবেন। ছোট ভাইয়ের দাবি থাকে একটা মোটরসাইকেল। পরিবারের অন্য সদস্যদের মাঝে মাঝেই নতুন নতুন মডেলের মোবাইল ফোনের চাহিদা সৃষ্টি হয়। কিন্তু তারা কি জানেন, ওই ভয়ঙ্কর মরুভূমিতে প্রচন্ড গরমে কত কষ্ট করে তারা টাকা উপার্জন করছেন। রাস্তার উপর তীব্র গরমে দাঁড়িয়ে থেকে ছোট ছোট পণ্য বিক্রি করছেন। এটা হয়তোবা তাদের পরিবাররা ওভাবে জানে না। যদি জানতো তাহলে তারা বলতো দ্রুত দেশে চলে আসো, দরকার নেই এগুলো করার। এই বাস্তবতা আমাদের অনেক বাংলাদেশি ভাইয়ের। আবার অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন, অনেক ভালো আছেন, এমন ব্যক্তি আছে, তবে সেই সংখ্যাটা খুব বেশি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, ওই ভাইদেরকে হেফাজত করুন। তাদের আপদ বিপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিন। তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর করে দিন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এখন চলে যাব পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন এবং আমার প্রিয় শ্রোতা বন্ধু যারা তারাও আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে, বেশ ভালো লাগছে স্টুডিওতে এসে। ইনশাআল্লাহ আজকের স্টোরিটা আপনাদের পছন্দ হবে, এটাই আশা রাখি। ঠিক আছে, আজকের যে ঘটনাটি এটা মেইনলি সংগ্রহ করা আমার স্কুলের একজন বড় ভাইয়ের কাছ থেকে। ওনার নাম আবিদ ইসলাম, ডাকনাম হৃদয়। তো মেইনলি এটা আসলে আমার চাকরি সূত্রেই একটা কোম্পানিতে যাওয়া হয়, সেটা ঢাকার গুলশানেই আর কি। তো সেখানে গিয়ে আমার কলিগ যিনি থাকেন ওনারই পরিচিত আর কি একজনের সাথে আমরা মিটিংয়ে বসি। তো কথায় কথায় মিটিং এর শেষ পর্যায়ে এসে যখন সবার গ্রামের বাসা কোথায় বা নিজেদের মধ্যে কথাবার্তা চলতে থাকে, তখন ওনার মানে কথা শুনে বুঝতে পারে যে উনি রাজশাহী। তো আমি ওনাকে জিজ্ঞেস করি, ভাইয়া আপনার বাসা রাজশাহীতে কিনা? তো উনি বলেন জি। তো এক কথা দুই কথা বলতে বলতে উনি কোথায় পড়াশোনা করেছেন, কোথায় কি এটাও বলতে বলতে উনি বলেন যে উনি রাজশাহী কলেজিয়েট স্কুলে। তো তখন আমিও একটু চমকে গেলাম যে আরে ভাই, আমিও তো রাজশাহী কলেজিয়েট স্কুলের। তো উনি আমার মোটামুটি 6-7 বছরের সিনিয়র। তো এইভাবে এক দুই কথা বলতে বলতে আর কি ওনার সাথে পরিচয় হয় নতুন করে। অ্যান্ড ওনার মাধ্যমেই আসলে ঘটনাটা মানে কালেক্ট করা। এটা অনেক সময়ের ব্যাপার ছিল, মাঝখানে অনেকদিন যোগাযোগের পরে আসলে ঘটনাটা উনি শেয়ার করেন। মূল পটভূমি বলতে গেলে এটাই। আর ঘটনাটা যেভাবে কালেক্ট করা মানে ওনার কাছ থেকে, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা একদিন আমাদের যে অ্যালামনাই সেটার প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি, অ্যান্ড ভাইয়ের সাথে আমার দেখা হয়, হৃদয় ভাইয়ের সাথে। তো এক কথা দুই কথা বলতে বলতে আমি জাস্ট মজার ছলেই বলি যে ভাই, আমি কিন্তু এরকম একটা শোয়ের সাথে কানেক্টেড। তো আপনারা তো স্কুলে থাকতে তাহলে হয়তো শুনছেন ভূত এফএম এর কথা, বিকজ আমরা 2009-এর ব্যাচ ছিলাম স্কুলে, মানে ভর্তির ব্যাচ। তো সেই টাইম থেকে যেহেতু ভূত এফএম চলতেছে, ওনাদের অবশ্যই শোনার কথা। তো উনিও বেশ ইন্টারেস্টের সাথে আমাকে বললেন যে হ্যাঁ, আমরা তো যখন ক্লাস 8-9-এর দিকে পড়ি তখন তো জাস্ট ছোট একটা বাটন ফোন নিয়ে বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে স্টোরিগুলো শুনতাম, বেশ ভালো লাগতো। তো তুমি এখনো এটার সাথে আছো? তো এইভাবে অনেক কথাবার্তা হয়। And তখন উনি বলে যে আমার মানে আরেক ফ্রেন্ডের কাছ থেকে আমার একটা স্টোরি কালেক্ট করা আছে, আমি শুনেছিলাম অনেকদিন আগে। তো তুমি যদি চাও আমি তোমার সাথে শেয়ার করতে পারি। তো তখন কথায় কথায় উনি স্টোরিটা শেয়ার করেন। ঘটনাটি ঘটে ওনার এক ফ্রেন্ড, নাম তনু, তনু বিশ্বাস। তো ওনার স্টোরি, ওনার বাসাও রাজশাহীতে। বাট ওনার রাজশাহীতে বলতে ওনারা মেইনলি নাটোর গুরুদাসপুরের বিলশা নামক একটা জায়গা, এটা চলনবিল এরিয়া। ওনার গ্রামের বাসা ওই জায়গাতে, এবং ওনারা পরে মাইগ্রেট করে রাজশাহীতে আসেন। তো এইভাবেই আর কি কোন একটা ঘটনা কথায় কথায় ওনারা শেয়ার করেন। তো ঘটনার পটভূমিটা এরকম যে এটা মেইনলি তনু আপুর ফ্যামিলির সাথেই ঘটে। অ্যান্ড উনি যেভাবে বলেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তনু আপুর ফ্যামিলিতে ছিলেন ওনার বাবা, ওনার 2 চাচা এবং ওনার দাদা, সাথে ওনার মা থাকতেন। ওনার দাদি অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। ঘটনাটি মোটামুটি 2006 বা 7-এর দিকে। তো তনু আপুর যখন মোটামুটি মানে বুদ্ধি হয়েছে আর কি, উনি ফ্যামিলির বিষয়গুলো বোঝেন বা মোটামুটি বুঝতে শুরু করেছেন, এই সময়টাতে উনি খেয়াল করেন যে ওনার দাদা বেশ অনেকদিন যাবতীয় অসুস্থ, এবং বেশ যখন ওনার শেষ সময় চলে আসছে ওই সময়টাতে উনি বেশ ভয়ে থাকতেন। ওনাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম ছিল না, বা ওনার বাবা চাচা সবার মধ্যেই সম্পর্ক বেশ ভালো ছিল, এবং ওনার একজন ফুপুও ছিল, উনি বিয়ের পরে অন্য একটা এলাকায় থাকতেন আর কি। তো ওনাদের ফ্যামিলির অবস্থা বেশ ভালো ছিল। তো যখন ওনার দাদার মানে শেষ সময় মোটামুটি চলে আসে, তখন বেশ মানে বেশ ভয়ের তো চেহারা, বা হচ্ছে বেশ ভয়েই থাকতেন ওনার দাদা। এই জিনিসটা ওনার প্রায়ই লক্ষ্য করতেন, এবং ওনার দাদাকে যখন জিজ্ঞেস করতেন যে আসলে কি সমস্যা বা তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা, তো ওনার দাদা বিষয়টা ইগনোর করে যেতেন এবং বলতেন না, সেরকম কোনো বিষয় না। বাট প্রতি রাতেই উনি ভয় পেতেন, এবং মাঝে মাঝে খুব চিল্লাপাল্লাও করতেন, এবং মাঝে মাঝে ঘুমের মধ্যেও উনি কারোর সাথে কথা বলতেন আর কি, এরকমটা বোঝা যেত। তো এমনই এক সময় 2007-এর শেষের দিকে ওনার দাদা মারা যান, এবং ওনার দাদা মারা যাওয়ার প্রায় মাসখানেক পরে হঠাৎ করে ওনার যে ছোট চাচা, উনি ওনার বাবার কাছে আসে। ওনার বাবার নাম হচ্ছে মাজিদ। তো মাজিদ সাহেবের কাছে আসে এবং বলে যে সরি, বাবার যে সম্পত্তিগুলো ছিল ওগুলো তো মৌখিকভাবে আমাকে দিয়ে গেছেন। তো ঠিক আছে, তোমরা যা জমি জমা আছে তো তার কিছু অংশ তোমরা নিয়ে বাকিটা আমাকে দিয়ে দাও, কারণ বাবা আমাকে এগুলো মৌখিকভাবে দিয়ে গেছেন।
তো ওনার মেজো চাচা এবং ওনার বাবা এই জিনিসটাকে এগ্রি করেন না যে মৌখিকভাবে দিয়ে গেলে কিভাবে হবে, কারণ আমরা 3 ভাই এবং আমাদের একটা বোনও আছে ছোট, তো সবাইকে তো সুষম বন্টন করে দিতে হবে বিষয়গুলো। তো এটা একপাক্ষিক হয়ে গেলে তো চলবে না। তো যাই হোক, এভাবে একবার দুইবার এরকম কথাবার্তা ওঠে এবং ধীরে ধীরে পরিবারের মধ্যে একটা ফাটল দেখা দিতে শুরু করে। তো এর মধ্যে ওনার যে মেজো চাচা ছিলেন উনি ওনার বাবার পক্ষেই ছিলেন এবং উনি এটাকে সাপোর্ট করতেন যে না, আসলে এটা সুষম বন্টন হওয়া উচিত, এটা একপাক্ষিক হওয়া উচিত না। তো এই ছোট ভাইয়ের এই ধরনের কথা বলার মানে মাঝে একটা কারণও ছিল যে উনি যখন ছোট ছিলেন, ছোটবেলা থেকেই উনি সবসময় ওনার বাবার সাথে থাকতেন এবং ওনার বাবাও যেখানেই যেতেন না কেন, সেটা বাজার হোক বা অন্য কোনো কাজে হোক, সবসময় উনি ওনার ছোট ছেলেকে সব জায়গায় নিয়ে যেতেন। তো এইখান থেকে হয়তোবা তার প্রতি যে ভালোবাসা ছিল বা যেটাই থাকুক, স্নেহটা ছিল, ওইখান থেকে উনি কথাটা বলতেন যে বাবা আমার নামে এটা উইল করে দিয়ে গেছেন বা মৌখিকভাবে বলে গেছেন। তো যাই হোক, এইভাবে অনেকবার কথা কাটাকাটি এবং অনেক ঝুট ঝামেলার পরে ওনার যে ছোট চাচা উনি বাসা ছেড়ে দিয়ে চলে যান অন্য একটা জায়গাতে। অ্যান্ড উনি মানে মামলা করেন আর কি, ওনাদের ফ্যামিলির নামে মামলা করেন যে ওনার জমি জমা তারা মানে দখল করেছে বা এরকম কিছু, ওনার জমি জমা বুঝিয়ে দিচ্ছে না। তো এই মামলা অনেকদিন যাবৎ চলে। একটা সময় আসলে মোটামুটি বছর খানেক পরেই তনু অপর যে বাবা, ওনারাই মামলায় বিজয়ী হন। এবং এই সময়টাতে যখন ওনারা কোর্ট থেকে বের হয়ে আসেন মামলায় বিজয়ী হওয়ার পরে, তখন ওনার যে ছোট চাচা উনি একটা মাঠের মধ্যে এসে, খোলা জায়গায় এসে প্রচন্ড চিল্লাপাল্লা শুরু করেন যে আমি বেঁচে থাকি বা মরে যাই, এই জমি আমি কখনোই তোমাদের হতে দেব না। তো শুরুতে এটা তারা মনে করে যে হয়তো বা সে রাগের বশে এই ধরনের কথা বলছে, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। তো এটা ভেবে নিয়ে ওনারা বাড়িতে চলে যান। তো ওনাদের ফ্যামিলির যে বিষয়গুলো বা হচ্ছে বাড়ির যে বিষয়গুলো, সেটার ছোট্ট একটা বর্ণনা আমি দিই। ওনাদের পুরো বিল্ডিং, মানে ওনাদের বিল্ডিং ছিল না আসলে, পাশের যে দেওয়ালগুলো বা বাড়ির যে পিলারগুলো সবগুলোই ইটের, অ্যান্ড ওপরে শেডটা হচ্ছে ছাদের, মানে টিনের আর কি। অ্যান্ড ওনাদের একটা গোয়াল ঘর ছিল, ওখানে মোটামুটি 4-5টা গরু এবং মুরগির একটা খামার ছিল, এবং গ্রামের যে জমি জমা ছিল ওইগুলো দিয়েই হচ্ছে ওনাদের ফ্যামিলি চলতো। অ্যান্ড ওনার বাবার বাজারের ভেতরে একটা ওনার বাবার দোকান ছিল, এটাই। তো ওই ঘটনা, মানে যেদিন কোর্ট থেকে ওনারা চলে আসলেন, ওইটার মোটামুটি সপ্তাহ 2 পর থেকে প্রতি রাতেই গোয়াল ঘরের ওখান থেকে খুব আওয়াজ আসতো। যেহেতু টিন শেড ছিল গোয়াল ঘরটা, ওইখান থেকে মোটামুটি ঢিল মারলে যেরকম একটা আওয়াজ হয় অথবা ঠোকাঠুকির একটা আওয়াজ ওখান থেকে আসতো। এবং বাড়ি থেকে বের হয়ে যখন ওখানে যাওয়া হতো, ওখানে কিছুই পাওয়া যেত না বা কাউকে পাওয়া যেত না। এবং গোয়াল ঘরটা ওনাদের বাসার ভেতরে ছিল জন্যই বাইরে থেকে কারো আসার পসিবিলিটি সেরকম ছিল না। তো এইভাবে মোটামুটি কয়েকদিন চলতে থাকে এবং ওনারা ভাবে হয়তো বা চোর আসছে গরু চুরির জন্য বা এরকম কিছু একটা, ওনারা এটা সন্দেহ করে, বাট সেরকম কিছুই হয় না। তো এরকম মাসখানেক যাওয়ার পরে হঠাৎ করে একদিন সকালবেলা যখন ওনারা ঘুম থেকে ওঠেন, গোয়াল ঘরে গিয়ে দেখেন যে ওনাদের যে 4-5টা গরু ছিল সবগুলোই ওই গোয়াল ঘরের মধ্যে মানে মানে মারা গেছে আর কি। অ্যান্ড প্রায় প্রতিটা গরুর চোখ ফেটে গেলে একটা ইয়া থাকে না, মানে চোখের মধ্যে থেকে জিনিসগুলো বের হয়ে আসছে বা এবং মুখ থেকে রক্ত বের হয়েছে এবং সেটা মাটিতে পড়ে কালো কালো হয়ে গিয়েছে, এরকম একটা দৃশ্য তারা দেখে। এবং তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং প্রচন্ড কষ্টও পায় যে 4-5টা গরু এরকম ভাবে মারা গেল। তো তারা এটা নিয়ে মোটামুটি গ্রামের মধ্যে একটা রোল পড়ে যায়। আমি যেটা বলছি এটা বিলশার ঘটনা। তো আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, বিলশার কোন জায়গায়, যেহেতু চলনবিল এরিয়া, মোটামুটি ছোট জায়গা, অনেকেই চিনবে। তো যাই হোক, মোটামুটি গ্রামের মধ্যে একটা রোল পড়ে যায় এবং কথা এদিক ওদিক চালাচালি শুরু হয়ে যায় যে হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে বা কেউ শত্রুতা করে এরকম করেছে। তো যাই হোক, ওনার যেহেতু ছোট চাচা, তনুপুর ছোট চাচা যেহেতু ওই গ্রামে থাকতেন না, উনি বাইরে কোনো একটা জায়গায় থাকতেন, তো মানে সচরাচর শুরুর দিকে এই সন্দেহটা তার উপর আসেনি। যাই হোক, এভাবে একদিন 2 দিন চলতে থাকে। মোটামুটি আরো 2-1 সপ্তাহ পরে তনু অপর যে ফুপি, উনি ওনাদের বাড়িতে আসেন। অ্যান্ড ওনার শ্বশুর বাড়িতে কোনো একটা ঝামেলা হয়তো বা হয়েছিল বা স্বামীর সাথে কথা কাটাকাটি মনোমালিন্যের কারণে উনি ওই বাড়িতে, তনু অপদের বাড়িতে চলে আসেন। এবং ওখানে আসার পরে
প্রায় দুদিন পরেই উনি হঠাৎ করে একটু অন্যরকম আচরণ করতে শুরু করে এবং ওনার বিহেভিয়ারে কিছু চেঞ্জ আসে। যেমন যখন ওনাকে খাবারের জন্য ডাকা হয় যে তুমি খেতে এসো, উনি বাজে বিহেভিয়ার করে ওখানে হঠাৎ করে। তো শুরুর দিকে সবাই চিন্তা করেছে যেহেতু শ্বশুর বাড়িতে একটা ঝামেলা হয়েছে, হয়তোবা তার মানসিক অবস্থাটা এখন সেরকম ঠিক নেই, সেই কারণে উনি রাগটা ওনাদের উপর প্রকাশ করছে। তো যাই হোক, তো তনু মানে ওই সিচুয়েশনটাতে তনু আপুর আম্মু ওনার ফুপির সাথেই থাকতেন শুরুর কয়েকটা দিন। তো ওনার আম্মু যেটা খেয়াল করতেন যে মোটামুটি মাঝরাতের দিকে তনু আপু কার সাথে যেন কথা বলতো, এবং কথা বলতে বলতে হচ্ছে ঘুমের মধ্যেই কথা বলতেছে এবং বেশ ভালো একটা কনভারসেশন হচ্ছে, মানে চলতেই আছে কনভারসেশনটা প্রায় 5-10 মিনিটের মতো। উনি এটা খেয়াল করতেন, বাট উনি ভাষাগুলো বুঝতেন না, খুব ধীরে ধীরে হতো, বাট ভাষাগুলো বুঝতেন না। তো এভাবে একদিন দুদিন যাওয়ার পরে আবার উনি জিনিসটা খেয়াল করেন এবং একটা সময় উনি দেখেন যে তনু অপুর ভয়েসটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। ওনার কণ্ঠটা কিছুটা মানে একটা পুরুষ কণ্ঠের মতো হচ্ছে এবং উনি একটা সময় বুঝতে পারেন যে এটা তার শ্বশুরের কণ্ঠ, মানে কণ্ঠটা কিছুটা ওই রকম মনে হচ্ছে। তো উনি বেশ ভয় পেয়ে যান এবং মানে ওনার ফুপিকে না ডেকে উনি সরাসরি বের হয়ে ওনার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসেন এবং ওনার ছোট চাচা যে ছিল তনু অপুর, ওনাকে মেজো চাচা যিনি ছিলেন ওনাকে ডেকে নিয়ে আসেন। তো ওনারাও এসে সেম জিনিসটাই খেয়াল করেন যে তখনও তনু অপুর ফুপি ঘুমাচ্ছেন এবং ঘুমের মধ্যে উনি বিড়বিড় করে কিছু একটা বলছেন, যেটা শোনাতে ওনার বাবার মতো শোনাচ্ছে, কণ্ঠের মতো শোনাচ্ছে আর কি। তো উনি তাড়াতাড়ি ডাকেন তনু অপুকে, মানে তনু অপুর ফুপিকে ডাকার পরে উনি ঘুম থেকে ওঠেন এবং প্রচন্ড রাগান্বিত অবস্থায় ওঠেন এবং তার চোখ মানে তখন প্রায় লাল হয়ে গিয়েছে, উনি আক্রমণ করবেন এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, এই জিনিসটা ওনার মেজো চাচা খেয়াল করেন তনু আপুর এবং উনি বলেন যে আমার মনে হয় একজন হুজুরকে দেখানো উচিত। আমরা হয়তো ভাবছিলাম যে এটা তার মানসিক কোনো ব্যাঘাত ঘটেছে তার ওই ফ্যামিলিতে ঝামেলা হওয়ার কারণে, বাট আমার মনে হচ্ছে না, অন্য কোনো সমস্যা, আমাদের কোনো হুজুর দেখানো উচিত। তো উনি পাশের গ্রামে যান, গুরুদাসপুরেরই কোনো একটা জায়গা, সেখান থেকে একজন হুজুরের সাথে যোগাযোগ করেন এবং তিনি বাড়িতে নিয়ে আসেন হুজুরকে। তো হুজুর যখন বাড়িতে আসেন তখন উনি জাস্ট নর্মাল পানি পড়া, দোয়া দরুদ এরকম কিছু একটা দিয়ে যান এবং মোটামুটি কয়েকদিন তনু আপুর ফুপি বেশ ভালোই ছিলেন, কোনো প্রবলেম হচ্ছিল না। এরপর ধীরে ধীরে তনু আপুর বাবা অসুস্থ হতে শুরু করেন, তাদের খাওয়া দাওয়া মানে প্রবলেম হয় এবং তার বাবার ব্যবসাও খুব একটা ভালো যাচ্ছিল না ওই সময়টাতে। তো এরকম ধীরে ধীরে ফ্যামিলিগত কিছু প্রবলেম হতে থাকে এবং এমন একটা পর্যায়ে চলে আসে যে তনু আপুর বাবার ওজন মোটামুটি 2 সপ্তাহের মধ্যে প্রায় 4-5 কেজি ওজন তার কমে যায়। অ্যান্ড সে দোকানেও ঠিকঠাক ভাবে বসতে পারে না। দোকানে এরকম হয়তো কোনো একটা মাল বিক্রি করেছে, সেটার অর্থ কেউ পে করে নাই বা সে লিখে রাখতে ভুলে গেছে, এরকম অনেকভাবে সে লসের দিকে যেতে থাকে আর কি। তো এইভাবে আরেকজন হুজুরকে বাড়িতে ডেকে নিয়ে আসা হয় যে আসলে আমাদের বাড়িতে এরকম প্রবলেম হচ্ছে, আসলে কি একটু দেখেন। তো ওই হুজুর আসে এবং সবকিছু যখন চেক করার পরে উনি জাস্ট একটা ধারণা দেন যে আমার মনে হচ্ছে এই বাড়ির ভেতরেই কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে, তো আমাকে এক রাত এই বাড়িতে থাকতে হবে এবং আমি যখন এই বাড়িতে থাকবো আমার আশেপাশে কাউকে থাকা যাবে না, আপনারা দরকার পড়লে অন্য একটা ঘরে থাকবেন, আমাকে একা একটা রুম দিতে হবে। তো এটাতে রাজি হয় এবং পরের দিন সন্ধ্যাবেলা হুজুর আসেন। উনি ওনার রিচুয়াল অনুযায়ী যা যা প্রসেস ছিল, যা যা আমেল ছিল, উনি ওগুলো করতে থাকেন এবং রাতের বেলা বেশ ভালো রকমের একটা ঝড় হয়। ওনারা যখন জানালা খুলে দেখেন তখন বাইরে সেরকম কিছু বুঝছিলেন না, বাট ওনাদের বাসার ভেতরে মনে হচ্ছে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন আর কি। তো একটা সময় মোটামুটি ঘন্টা 2-1 পার হওয়ার পরে হুজুর তার রুম থেকে বের হয়ে আসেন এবং পাশের রুমে এসে সবাইকে ডাকেন এবং বলেন যে এই বাড়িতে কেউ একজন বান মেরেছে বা এরকম কিছু একটা করা হয়েছে। অ্যান্ড কি হয়েছে আমি এক্সাক্ট বলতে পারছি না, বাট কিছু একটা হয়েছে, আমি এতটুকু ধারণা আপনাকে দিতে পারি। এবং আমার একজন বড় হুজুর আছে, ওস্তাদ, আপনি ওনার সাথে প্রয়োজনে কথা বলতে পারেন। তো যাই হোক, এইভাবে ধীরে ধীরে ওনারাও ওভাবে আর যোগাযোগ করতে পারে নাই কোনো একটা প্রবলেমের কারণে। তো এইভাবে ধীরে ধীরে কয়েকদিন যাওয়ার পরে ওনাদের পাশের বাড়িতেই একজন মহিলা থাকতেন। হ্যাঁ, তো উনি হঠাৎ করে ওনাদের বাড়িতে আসেন, একদিন তনু আপুদের বাড়িতে আসেন এবং কথায় কথায় তনু আপুর মাকে বলেন যে ওনার যে ছোট চাচা, তনু আপুর যে ছোট চাচা, ওনার নাম হচ্ছে মানিক মিয়া। তো বলেন যে কিরে, মানিককে তো মাঝে মধ্যেই গ্রামে আমি দেখি,
গ্রামের যে ওই যে বিলসা পার করে একটা বাঁশঝাড় আছে, ওইখানে তো মাঝে মধ্যেই আমি ওকে যাইতে দেখি। ও নাকি সব মানে এলাকা ছেড়ে দিছে, তোরা তো বললি এই কথা, কিন্তু আমি তো দেখি ওকে। তো এটা শোনার পরে তনুপুর মায়ের একটু সন্দেহ জাগে যে হঠাৎ করে এতদিন পর মানিকের কথা কেন উঠছে। তো তারপরে যখন মোটামুটি বিকেলের দিকে মজিদ সাহেব যখন বাড়িতে আসেন, উনি বলেন যে পাশের বাড়ি থেকে কাকি এসেছিলেন, তো উনি এই এই কথা বললেন। তো এটা শোনার পরে মাজিদ সাহেবেরও সন্দেহ হয়, এবং ওই দিন উনি তারপরে ওনার ওয়াইফ এবং ওনার যে মেজো ভাই, উনাকে নিয়ে উনি চলে যান হচ্ছে ওই বাঁশঝাড়ির দিকে। মোটামুটি সন্ধ্যাবেলার দিকে উনি রওনা দেন, এবং ধীরে 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 যখন উনি বাঁশবাগানের দিকে যেতে থাকেন, মানে এটা কোন একটা অমাবস্যার কথা হয়তো ওই কাকি বলেছিল যে আমি এরকম একটা দিনে ওকে যেতে দেখছি। তো ওনারাও এরকম একটা ডেট ফিক্স করে ওনারা যান, এবং দেখেন যে আসলেও মানিক সাহেব ছোট একটা টর্চ হাতে নিয়ে ওই বাঁশবাগানের দিকে যাচ্ছে। তো ওনারা যখন পিছু নেন, ধীরে ধীরে যেতে যেতে ওনারা মানিক সাহেবকে আর খুঁজে পান না যে কোন জায়গায় চলে গেল। একটু ভেতরে ঢোকার পরে ওনারা দূর থেকে, একটু মোটামুটি দূর থেকে শুনতে পাচ্ছে যে কেউ একজন গুনগুন গুনগুন করে কিছু একটা পড়তেছে বা হচ্ছে বিড়বিড় করছে বা কিছু একটা বলতেছে আর কি। তো ওনারা যখন ধীরে ধীরে একটু কাছে যান, যাওয়ার পরে দেখেন যে বাঁশবাগানের ভেতরে ছোট্ট একটা জায়গায় আগুনের মতো কিছু একটা জ্বলছে বা এরকম রিফ্লেক্ট হচ্ছে। কাছে গিয়ে যাওয়ার পরে একটা সাইড থেকে ওনারা দেখেন যে ওখানে বয়স্ক একজন লোক শরীরে জাস্ট একটা গামছা পেঁচিয়ে ধুতির মতোই পরে উনি বসে আছেন, এবং ওনার সামনে আগুন জ্বলছে এবং উনি বিড়বিড় করে কিছু একটা বলছেন। এবং ওনারা যখন কাছাকাছি যান, হঠাৎ করে তনুপুর মায়ের পায়ের নিচে একটা, মানে শুকনো পাতা পড়লে যেরকম আওয়াজ হয় ওই রকম একটা পাতার উপরে উনি পা রাখেন এবং একটা আওয়াজ হয়। তো ওইটা হওয়ার পরে সাথে সাথে ওই যে বয়স্ক লোক যিনি ছিলেন উনি ফিরে তাকান, একদম সরাসরি ওনাদের দিকেই তাকান। তো তাকানোর পরে উনি হাসতে হাসতে বলেন যে আমি জানতাম তোরা এসছিস, এবং তোরা আসার গন্ধ আমি অনেকক্ষণ আগেই পেয়েছি। তো এটা বলার পরে উনি বলেন যে তোদের ভিটা কখনোই তোরা পাবি না, মানে এরকম ধরনের কোন একটা কথা উনি বলেন, এবং মানে প্রচন্ড পরিমাণে আশপাশ থেকে ঝড় শুরু হয়ে যায় এবং এই আগুনটা নিভে যায়। এবং নিভে যাওয়ার পরে ওনাদের হাতে টর্চ ছিল, টর্চ জ্বালিয়ে যখন এদিক ওদিক দেখেন তখন আর ওই বৃদ্ধ মানুষটাকে ওনারা আর দেখতে পান না। তো ওই দিন কোনো মতে খুব ভয়ে ভয়ে ওনারা বাড়িতে ফিরে আসেন, এবং ফিরে আসার পরে দেখেন যে তনু অপুর যে ফুপি, উনি প্রচন্ড পরিমাণে চিল্লাপাল্লা করছেন, গোঙাচ্ছেন এবং একটা পুরুষ কণ্ঠে কিছু একটা বলার চেষ্টা করছেন, যেটা ওনারা বুঝতে পারছেন না, কথাগুলো আটকে আটকে যাচ্ছে এরকম। এবং উনি নিজের শরীরে আঁচড় দিচ্ছেন, মানে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলছেন, ঘরের জিনিসপত্র উল্টোপাল্টা করে ফেলছেন, এরকম একটা সিচুয়েশন। পরবর্তীতে পরবর্তীতে ওই যে এর আগে যে হুজুর এসেছিলেন ওনার সাথে যোগাযোগ করা হয়, এবং ওনার যে ওস্তাদ উনাকে হচ্ছে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়। তো উনি এসে সরাসরি বাড়িতে পা রাখার পরে উনি বলেন যে আপনারা এখানে দাঁড়ান, আমি একটা জায়গায় যাচ্ছি। তো এটা বলে উনি ওনার বাড়ির পাশেই একটা টিউবওয়েল আছে এবং ওইটার পাশেই হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরের কাছে গিয়ে যে মাটির যে চুলাটা ওইটার পাশ থেকে মানে হঠাৎ করে খোঁড়াখুড়ি শুরু করে। উনি বলেন যে আমাকে একটা কোদাল দিন। তো কোদাল নিয়ে উনি ওখানে খোঁড়াখুড়ি শুরু করেন। তো ওনারা বুঝতে পারেন না যে এখানে আসলে খোঁড়াখুড়ির কি আছে, কারণ এখানে তো মাটি সমান, এখানে যে কোনো কিছু কেউ পুঁতেও রাখবে সেরকমও কোনো সম্ভাবনা নেই, কারণ মাটিটা সমান। তারপরে যখন উনি খোঁড়াখুড়ি শুরু করলেন, খোঁড়াখুড়ির এক পর্যায়ে খুব জোরে একটা আওয়াজ হলো, মানে লোহার সাথে লোহা জোরে যখন বাড়ি লাগে তখন একটা যেরকম শব্দ হয় ওইরকম একটা শব্দ হলো। তো ওইখান থেকে উনি কিছুক্ষণ মাটি কোপানোর পরে একটা টিনের বাক্স ওখান থেকে তুললেন। আমরা যে আগে যখন মুড়ি অথবা হচ্ছে বিস্কুট যে টিনের বাক্সগুলোর মধ্যে রাখতাম ওই রকম একটা বাক্স তিনি পান, এবং সেটা যখন তোলার পরে ওর ভেতর থেকে প্রচন্ড পচা একটা গন্ধ আসতে শুরু করে। তো ওনারা কোনো মতে নাকে কাপড় টাপড় বেঁধে ওই জিনিসটা খোলেন, মানে ওটা লক করা ছিল কোনোভাবে, অথবা ঝালাই করে দেয় না, এরকম সিচুয়েশনে ছিল। সরি। তো এইটা ওরা যখন কাটেন ভেতরে দেখতে পান যে ওর ভেতরে একটা চুল, মানে শুকিয়ে যাওয়া চামড়া বা এই ধরনের কিছু, একটা পুরনো কাপড়, কালো রঙের কাপড়, এবং মানে পানি জাতীয় কিছু একটা ছোট বোতলের মধ্যে রাখা, এবং হলুদ রঙের একটা কাগজ, মানে বেশ পুরনো, এবং ওখানে কিছু একটা আঁকানো আছে, এইরকম কিছু একটা ওনারা ওখানে দেখতে পান। এবং
হুজুর বলেন যে আপনারা দূরে সরে যান, এই বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যান, এটা আসলে ভালো কিছু না এবং এটা আপনাদের বর্তমান কারো না, এটা আপনাদের পূর্বপুরুষদের কারো করে রাখা। এটা বলে উনি ওই জিনিসটা নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন, হুজুর বের হয়ে আসেন এবং পাশে একটা পুকুর ছিল, উনি ওই পুকুরের কাছে গিয়ে কিছু দোয়া দূর পড়তে 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 ওই যে বোতলের মধ্যে পানিটা ছিল ওর মধ্যে উনি ফু দিয়ে পানিটা পুকুরে ফেলে দেন। অ্যান্ড ভেতরে একটা তাবিজ ছিল, ওই তাবিজটা তিনি নষ্ট করেন। কাগজ ছিল, কাগজটা উনি আগুনে পুড়িয়ে দেন। এইভাবে অনেক প্রসেস ফলো করে উনি বলেন যে আমি একটা বিষয়ে শিওর হয়েছি যে এটা আপনাদের ফ্যামিলিরই কেউ করেছে এবং এই জিনিসটা যে আমি পেয়েছি এটা আপনাদের পূর্বপুরুষদের কারো করা। তো এটা উনি বলেন। তখন তনু আপুর বাবা বলেন যে আমাদের যে রিসেন্ট প্রবলেমগুলো হচ্ছে তাহলে এতদিন কেন হয়নি, বা এটা কি এই জিনিসটার কারণেই হচ্ছে কিনা। তখন হুজুর বলেন যে আমাকে তাহলে একটা দিন সময় দিন বা 2টা দিন সময় দিন, আমি কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো তখন তিনি আইডেন্টিফাই করেন, 2 দিন পরে এসে বলেন যে আপনাদের সম্ভবত জমি জমা নিয়ে কোনো একটা প্রবলেম চলছে, এটা সত্যি কিনা। উনি বলেন যে হ্যাঁ আমাদের একটা প্রবলেম চলছে। তো তখন উনি বলেন যে ঠিক আছে আপনি আমাকে আপনাদের জমিতে নিয়ে যান। তো জমিতে যখন নিয়ে যায় তখন উনি অনেকক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পরে চোখ বন্ধ করে মানে কিছু একটা খুঁজতেছিলেন এবং উনি মাটিতে বসে চোখ বন্ধ করে মাটিতে হাত রেখে কিছু একটা পড়তে 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 মানে উনি এগিয়ে যাচ্ছিলেন এরকম কিছু একটা। তো একটা সময় উনি একটা জায়গায় গিয়ে মানে একটা মাটির স্তূপ ছিল আর কি, ওইখানে গিয়ে উনি হাতটা মানে থামিয়ে দেন, ওনার হাতটা থামিয়ে দেন এবং বলেন যে তনু আপুর বাবাকে বলেন যে আপনি এই জায়গাটা খুঁড়ে দেখেন। তো ওইখান থেকে খুঁড়ে দেখার পরে বের হয় যে একটা কালো পুটলি, ওর মধ্যে একটা গরু বা মহিষের হয়তো বা একটা দাঁতের অংশ, যে চোয়ালের যে অংশটা থাকে সেইটা, একটা চামড়া, কিছু চুল, কাপড়ের অংশ, নখ টাইপের কিছু একটা হয়তো বা ছিল, এইরকম কিছু, আর এবং কয়েকটা তাবিজ, সাথে একটা ড্রয়িং বা হচ্ছে একটা কাগজের মধ্যে কোনো একটা চিত্র অঙ্কন, এরকম কিছু একটা তারা পায়। তো এইটা দেখার পরে উনি ওই জিনিসটাও ধীরে ধীরে নষ্ট করেন, বাট এই জিনিসটা নষ্ট করতে গিয়ে উনার মানে ইনস্ট্যান্ট কিছু প্রবলেম হচ্ছিল। উনি ধীরে ধীরে শ্বাসকষ্ট অনুভব করছিলেন, মানে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিলেন না, একটু পরপর ওয়েট করে পানি খেয়ে দেন আবার ওনার প্রসেসটা শুরু করছিলেন, মানে এই ধরনের প্রবলেমগুলো ওনার হচ্ছিল। তো একটা সময় উনি এটা করতে সফল হন এবং বলেন যে এই যে এই জিনিসটা করেছে আপনার ছোট ভাই এবং উনি চান না যে এই জমিটা আপনারা পান এবং আপনাদেরই গ্রামের কারো মাধ্যমে উনি এই কাজটা করেছে যেন আপনারা ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যান এবং উনি এই জমিটা দখল করতে পারেন। তো এটাও যখন বলেন ওনারা তো জাস্ট মানে শকড হয়ে যায় যে ঠিক আছে ছোট ভাই আমাদের উপর রাগ করেছে বা তিনি জমি দখল করতে চায়, বাট এরকম একটা সিচুয়েশনে সে আমাদেরকে ফেলবে বা তার নিজের বোনের উপর সে ক্ষতি করবে, আমাদের উপর ক্ষতি করবে, এটা আমরা কখনোই চিন্তা করিনি। এরপরে হুজুর তাদেরকে একটা মানে মোস্ট শকিং যে বিষয়টা সেই জিনিসটা বলেন যে এখন আমি যে বিষয়টা বলবো সেটা আপনাদের কাছে হয়তো বা নেওয়ার মতো থাকবে না। সেটা হচ্ছে এই যে জমিটার জন্য আপনারা দ্বন্দ্ব করছেন, এত মামলা করলেন, জয়ী হইলেন, এই জমিটা কিন্তু আসলে আপনাদের না। এই জমিটা আজ থেকে প্রায় 40 বছর আগে আপনার ছোট ভাই যে কাজটা করেছে, আপনার বাবাও ঠিক সেই কাজটা করে তাদের ভাইয়ের কাছ থেকে এই জমিটা দখল করে নিয়েছে। এবং আপনি যদি খুব ভালোভাবে মনে করতে পারেন আপনার চাচাদের মৃত্যু কিন্তু ঠিক এইভাবেই হয়েছিল, তারা কিন্তু মানে স্বাভাবিক অবস্থায় বা কোনো রোগের কারণে মারা যায়নি। তো এটা তখন মানে মাজিদ সাহেব রিকল করতে পারেন, কারণ তিনি সবার বড়, মোটামুটি সবার থেকে প্রায় বয়সে 10-12 বছরের বড় ছিলেন উনি। তো উনি তখন এটা বুঝতে পারেন যে না আসলেও তো আমার চাচাদের মৃত্যুটা তো অস্বাভাবিক রকমের ছিল, মানে স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না। তো এইটা শুনে উনি শকড হয়ে যান এবং সাথে সাথে মানে উনি স্ট্রোক করেন, মানে ইনস্ট্যান্ট ওই জায়গাতে এটা শোনার পরে উনি স্ট্রোক করেন অ্যান্ড ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উনি ধীরে ধীরে মোটামুটি সপ্তাহ 2 মতো উনি সুস্থ ছিলেন, তারপরে উনিও মারা যান। অ্যান্ড ঘটনাটা আসলে এরকম ভাবে যে উনার দাদা যে কাজটা করেন উনার ছোট ভাইও সেম কাজটা করেন এবং এখানে ইন্টারেস্টিং একটা পার্ট আছে যে উনার বাবা যখন মাঝে মধ্যে মানে যে তান্ত্রিককে দিয়ে ওনার ছোট ভাই কাজটা করিয়েছে উনার বাবাও সেম তান্ত্রিককে দিয়ে এই কাজটা করিয়েছিল। অ্যান্ড ওনার বাবা যখন মাঝে মধ্যে ওই তান্ত্রিকের কাছে যেতেন উনার ছোট ছেলেকে নিয়ে যেতেন এবং তাকে বিভিন্ন ট্রিটমেন্ট করাতেন বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখাতেন। দ্যাটস ওয়াই তার ইন্টারেস্টটা জাগে এবং তিনি মনে করেন যে হ্যাঁ ওই যে তান্ত্রিকটা উনি আমার স্বার্থটা হাসিল করে দিতে পারবেন। তো এবং ওই কারণেই উনি হচ্ছে ওই তান্ত্রিকের কাছে যান। তো মেইনলি ঘটনাটা এরকমই, এইটুকুই। অ্যান্ড তনু আপুর মাও খুব বেশি দিন আসলে সার্ভাইভ করেননি, ওনার চাচার অবস্থাও খুব দুর্বিষহ এখন,
মানে তনু আপু আপাতত ঢাকায় আছেন। উনি বিয়ে করে ঢাকায় আছেন, বেশ ভালোই আছেন, বাট ওনার ফুপুর অবস্থা এবং ওনার যে মেজো চাচা ওনাদের অবস্থা খুব একটা ভালো না। অ্যান্ড এই তো এই ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি ভালো আছেন? আমি লিসেনার। আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, সে ঘটনাটা হচ্ছে একটা পুকুর কান্টিক। সে পুকুরের ভয়ানক ঘটনা। সে জায়গায় কোনো বাড়িঘর ছিল না। হঠাৎ করে আমার নিজস্ব ফ্যামিলিগত আমার এক ভাগ্না, আমার বড় আপা, তার জমি ছিল না। সে ঢাকায় ছিল, ঢাকায় কাজ করত। কাজ করে মোটামুটি কিছু টাকা জমাইতো। জমার পরে তিনি বাড়ি আসেন। বাড়ি আসার পরে সেই জায়গার মধ্যে একটা জমি কেনে। জমি কেনার পরে তিনি সেখানে বাড়ি করার উদ্যোগ নেন। সেখানে ওই বাড়ি করার জন্য সেই জমিতে একটা পুকুর খোঁড়েন। পুকুর খোঁড়ার পরে সেই পুকুর থেকে মাটি, মানে যে জায়গায় সে বাড়ি করবে সেই জায়গায় ফেলায়। ফেলার পরে সেখানে বাড়ি করার পরে মোটামুটি পুকুরটা অনেক বড়ই করেছিল। তখন সেখানে মাছ কখনো ছেড়ে দেয় নাই। সে মানে জায়গাটা দোলা টাইম তো, মানে দোলা অনেকটা বিশাল বড় দোলা। সে বন্যা হলে সে জায়গায় এমনিতেই অনেক মাছ আসে, সেই পুকুরে এমনিতেই মাছ ঢোকে। এদিক মধ্যে হঠাৎ করে বন্যা হয়ে গেল। বন্যা হওয়ার পরে বেশ কিছুদিন, 2 মাস 1.5 মাস এরকম হবে। হওয়ার পরে পানি কমে যায়। তখন আমার ভাগ্নে বলে, মামা পুকুরটা ছেঁকলে অনেক মাছ পাওয়া যাইতো। তা আমি বললাম, বলে তোর তো মোটর আছে, মোটর দিয়ে ছেঁকে ফেল। তখন আমাকে বললো, মামা আমার কাছে তো তার নাই, অনেক তারের দরকার আছে। তা আমি বললাম, আমি ব্যবস্থা করে দেই, তুই মোটর নিয়ে যা। আমি তখন আমার বাড়ির পাশে এক চাচা আছে, চাচার কাছ থেকে তার নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি তার জয়েন্ট দিয়ে দিলাম তার বাসা থেকে এই পুকুর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সেখানে মোটর লাগার পরে মোটর চালু করার পরে পানি মোটামুটি অর্ধি ছেঁকা হয়ে যায়। ছেঁকা হওয়ার পরে সে জায়গায় আর পানি কমে না। মানে এত পরিমাণ নিচ থেকে পানির জোয়ার ওঠে, ছেঁকা সম্ভব হচ্ছে না। তৎক্ষণই আমি আবার চেষ্টা করলাম। আমার বাড়ির পাশে আর এক চাচার একটা শ্যালো আছে, শ্যালো মেশিন, আমি সেটাও নিয়ে গেলাম। 2টায় লাগিয়ে দিলাম। সেখানে লাগিয়ে দেওয়ার পরে পানি সর্বোচ্চ আর 1 হাঁটু আছে নিচে। এদিক মধ্যে 2 পাশ থেকে কাঁসার ধাম করে মানে এমনভাবে ভেঙে পড়া শুরু করলো, মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম, কি ঘটনা, এত পরিমাণ কাঁসার কেন ভেঙে আসে, সমস্যাটা কি? আর 2টা মেশিন লাগার পরেও সে জায়গায় আমরা মানে পানি ছেঁকতে পারছি না। পানি এত পরিমাণ আসছে, আবার 2 সাইড দিয়ে মানে কাঁসারও ভেঙে আসছে। তৎক্ষণে আমি মেশিন বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি সাইডে বসে চিন্তায় করলাম কি হবে এখন। তখন আমার ভাগ্নে বলল, মামা আপনি একটু বসো, আমি পুকুরে নামি দেখবো কি অবস্থা। তখন তিনি পুকুরে নামার পরে চতুর্পাশ দিয়ে মানে হেঁটে আসার পর পানি বেশি একটা নাই, 1 হাঁটু হবে। আর অনেক কাদা আছে সেখানে, মানে 1 চরু হয়ে যাবে কাদায় আর পানিয়ে। সেই জায়গায়
দাঁড়িয়ে দুই একটা মানে হাসতিয়ে মাছ ধরছে। ধরার পরে ভাগ্নে আমার সে জায়গা থেকে আর উঠতে পারে না, মানে সময় যাচ্ছে, সে নিজে মানে আস্তে 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 তলিয়ে যাচ্ছে, আর জোয়ারে পানি উপরে উঠে যাচ্ছে। এইরকম করে কিছুক্ষণের মধ্যে তার বুক পর্যন্ত পানি হয়ে গেল। তখন আমি আর এক ভাই ছিল, তখন তৎক্ষণাৎ সেখানে নামলাম। নামার পরে দুইজনে তাকে মানে অনেক টানাটানি শুরু করলাম। সে কোনো কর্মে সে সেখান থেকে মানে উঠে আসে না, মানে এত পরিমাণ সে মাটি মানে কাদা চাপ দিয়ে তাকে ধরছে। আমি তো চিন্তায় একেবারে অস্থির হয়ে গেলাম। আর সর্বোচ্চ আধা ঘন্টা হয়ে গেলে মানে জোয়ারে পানি একদম সে তলিয়ে যাবে। আমি তৎক্ষণে আবার মোটর আর এবং শ্যালো মেশিন দুইটাই চালু করে দিলাম, মানে পানি কিছু আটার জন্য। এভাবে মানে পানি এপাশে মানে যাচ্ছে, আর এপাশে আমি আর ওই আমার পাশের বাড়ির লোকটা সহ মানে তাকে তোলার অনেক চেষ্টা করবে লাগছি। এইরকম করে 2-3 ঘন্টা তাকে মানে তার মানে সাথে হুড়াজুড়া করতে, মানে মাটি সেখান থেকে কাদা সরাচ্ছে, মানে এত পরিমাণ মানে সে কাদা চাপ দিয়ে তাকে ধরছে, মানে তাকে তোলা অসম্ভব হয়ে যাচ্ছে। তারপরেও অনেক চেষ্টার পরে তাকে সেখান থেকে মানে টানাটানি করে তুললাম। তোলার পরে তারপর আর আমরা সে জায়গায় মাছ মারতে পারি নাই। তারপরে সেখান থেকে আমরা মানে মেশিন আর মোটর সেখান থেকে মানে খুলে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই রাইতে আমার ভাগ্নাকে স্বপ্নে অনেক কিছু বলছে, বলে নতুন পুকুর দিছো, আবার সেই পুকুরে কোনো মানা চিনা না করে সেই পুকুরে যে তুমি মোটর লাগাইছো, সে আমার ক্ষতি করার চেষ্টা করছো, এরকম করে তার স্বপ্নে তাকে মানে বলছে। পরের দিন সকালে সে তো মানে অস্থির, আমাকে বললো মামা এই ঘটনা। আমি তখন বললাম, বলে বাবা ওই পুকুরে আর নামা যাবে না, নামার আগে তাকে কিছু পূজা পানি করতে হবে। তারপরে কিছুদিন পরে আবার পানি মোটামুটি দোলার পানি শুকিয়ে গেছে। আমরা এমনি সামচিমভাবে কিছু তাকে পূজা পানি করে দেই। আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু করি নাই। আগে হিন্দু ভাইকে, পাশের বাড়ির এক হিন্দু ভাই আমার মানে বাড়ির পাশে মানে হিন্দু পাড়া আছে, সেখান থেকে এক ভাইকে ডাক দিয়ে তার কাছেই মানে পূজা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা তাকেও শেয়ার নেই সে জায়গায়। তখন আমরা 3 জনে মোটর লাগাই। সেই দিন একটা মোটরে লাগাইছি। লাগার পরে 3-3.5 ঘন্টার মধ্যে পানি সবটুকু আমরা ছেঁকে ফেলি, আর কোনো সমস্যা হয় নাই। আর মানে কোনো জোয়ারও আসে নাই, আর কোনো আমাদের সমস্যাও করে নাই। তা পুকুরের এই ঘটনাটা ছিল। তা আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ঘটনাটা এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ। এলাম আপনাদের জন্য তৃতীয় ঘটনা। এই ঘটনাটি তমার সাথে ঘটা ঘটনা। তমা 2000 সালে পড়াশোনা করতে যায় আমাদের নেইবারিং একটা কান্ট্রিতে। তার ইচ্ছা ছিল বি ফার্ম করা, ফার্মেসিতে পড়াশোনা করা। তো সেইখানে যেইখানে সে পড়তে গিয়েছিল সেখানকার রেপুটেশন খুব ভালো পাওয়াতে সে ওখানে পড়তে যাওয়ার চিন্তা করে। অনেক খোঁজ খবর করে এবং অনেকভাবে সে কাঠখড় পুড়িয়ে সেখানে অ্যাডমিশনের ব্যবস্থা করে। আর তার সাথে সে তার 2 বান্ধবীকে কনভিন্স করে পড়ার জন্য। যাই হোক, তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল 3 জন, তমা, নাফিজা, জারা। তো ওরা 3 জনই ওখানে পড়তে যায়। তমার বাবা তাদেরকে সাথে করে নিয়ে যায় টোটাল কাজটা শেষ করার জন্য। যাই হোক, ওখানে অ্যাডমিশন হয় আর সবকিছু করার পরে তাদের থাকার জায়গার ব্যাপারটা আসে। তো ইউনিভার্সিটি খুব সুন্দর জায়গায়, পাহাড়ি একটা এলাকা, চারিপাশে পাহাড় ঘেরা, খুব সুন্দর। আর তারা যখন অ্যাডমিশন নিতে গিয়েছে তখন সেই সময়টায় বৃষ্টির সময়, তো বেশ সবুজ হয়ে আছে ওখানে। যদি অনেক আর্দ্র আবহাওয়া, তারপরও বেশ সুন্দর একটা টেম্পারেচার, তো মানে বেশ গরম না। এইসব সবকিছু খবর নিয়েই তমা ডিসাইড করেছিল ওখানে পড়তে যাবার। তো যাই হোক, তার বাবা খোঁজ খবর করে দেখে যে ওখানকার ডর্মের কি অবস্থা। তো সে বলে যে বাবা থেকে একটু বেটার হয় আমরা যদি আলাদা থাকতে পারি। ওরাও রিকোয়েস্ট করে। প্রথমে তো গিয়ে হোটেলে উঠেছিল তারা কয়দিন। তো তোমার বাবা, তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, তিনি একটু খোঁজ খবর করে পরে বের করে ফেললেন সেখানে কিছু বাড়ি আছে, অনেকটা ভিলার মতো, এগুলো ডুপ্লেক্স। তো সেখানে
ভাড়া নিয়ে থাকা যায়, এবং সেটা মোটামুটি ফার্নিশড, সবকিছু আছে ভেতরে, সব রকমের জিনিসপত্র আছে, জাস্ট ভাড়া করে ওখানে থাকবে। স্টুডেন্টরাই বেসিক্যালি থাকে, যারা একটু অবস্থা সম্পন্ন স্টুডেন্ট, বিশেষ করে যারা বাইরের থেকে আসছে, মানে অন্য আশপাশ দেশ থেকে আসছে, তারাই ওখানে ভাড়া নিয়ে থাকে, অথবা ওখানকার স্টুডেন্টের মধ্যে যারা একটু অবস্থা সম্পন্ন তারা ওখানে থাকে। তো তোমার বাবা ওখানে কথা বলে একটা বাড়ি ভাড়া করে ফেলে তাদের জন্য, একটা ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। ছোট্ট বলতে মানে উপরে একটা বেডরুম আছে, সাথে অ্যাটাচ বাথরুম, আর উপরতলায় ছোট্ট রেলিং, সেখান থেকে সিঁড়ি দিয়ে নামলে নিচে লিভিং রুম, তার দুই পাশে দুইটা বেডরুম, কিচেন আর একটা বাথরুম আছে। তো ওইটা কমনলি ইউজের জন্য। হ্যাঁ, তো এরকম একটা বাসাটা বেশ সুন্দর হলো। বাসা কিন্তু বেশ পুরানো, মানে বাসাটা দেখেই বোঝা যায় যে এই বাসা মিনিমাম 70-80 বছর আগের, আরো পুরনো হতে পারে, কিন্তু এটাকে মেইনটেইন করা হয়েছে, মানে রং করা হয়েছে সুন্দরভাবে, কাঠগুলো বার্নিশ করা হয়েছে চকচক করে, আর খুব সুন্দর বাসা। বাসার যে দোতলার যে রুমটা, সেটা কিন্তু স্পেশাল রুম, এবং এটা নিয়ে কিন্তু আসলে কথা থেকে যায় যে আসলে উপরের রুমটা কে নিবে। ওইটা তো একটা স্ট্যান্ড অ্যালোন রুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। তো অবশ্যই তমা বলছে যে আমি কিন্তু বেশি ভাড়া দিব, তারপরে ওই রুমটা নিব। তো যারা আর নাফিস আর কোনো সমস্যা নেই এটাতে, ওরা আসলে একটু কম রেন্ট দিয়ে হলো নিচে রুম যেটা থাকবে, তারা ওইটাতেই ওকে। তো তারা চাচ্ছিল মনে মনে যে ওইটাই তমা নিয়ে নিক। যাই হোক, তমাই ওইটাই নিল। আর এখানে আরেকটা সুবিধা আছে, তারা জানে যে তারা কিন্তু আড্ডা দিবে তো একসাথেই। আর ওই যে তোমার রুমের সাথে যে বারান্দাটা আছে উপরে, সেই বারান্দাটা খুব সুন্দর একটা জায়গায়, মানে বারান্দাটা বেরুলে দেখা যায় যে দুই পাশে কিন্তু দেয়াল দেয়া, সামনে সুন্দর করে খোলা। আর বৃষ্টি যেহেতু হয়, যে জায়গাটায় তারা আছে ওইটা বৃষ্টি প্রধান জায়গা, ওখানে বৃষ্টি বেশি হয়, তো বেশ ছাদটা একটু সামনের দিকে বাড়ানো, আর মানে পানি এদিকে আসবে না, হাজার বৃষ্টি হলো পানি ওরকম এখানে এদিকে খুব একটা ছিটে আসবে না, খুব সুন্দর করে নামানো নিচের দিকে, কাঠের সুন্দর ডিজাইন করা। এবং তারপরে সামনের জায়গাটা দেখার মতো, ওইখানে সুন্দর লন আছে, একদম সুন্দর ঘাস, সেটা একদম সোজা গিয়ে অনেকটা কেমন কার্ভ হয়ে নেমে গেছে নিচের দিকে। এবং ওই নিচে একদম নিচের দিকে দেখা যায় এরকম তাদের যে বাসাটা, ওইটা একটু টিলার উপরে, ওখান থেকে নিচে নেমে আবার অনেকটা সমতল জায়গা, আবার উঁচু টিলা, এবং দূরে দেখা যায় পাহাড়, মেঘের মধ্যে, মানে অনেক মেঘের আড়ালেই পাহাড়গুলো দেখা যায়। আর তাদের বাসার সামনে যে লনের শেষ মাথায় একটা গাছ আছে, এরকম বড় নেড়া গাছ, এবং খুবই আশ্চর্যজনক ভাবে নেড়া গাছটা দেখতে একটু বেশ ভৌতিক লাগে। তো এটা নিয়ে তমা, নাফিজা ওরা মানে ইয়ার্কি করছে যে এটা কি রে ভাই, ভূতের বাড়ির মতো একটা গাছ কেন বাসার এখানে। তো বললো যে হয়তো ছিল অনেক পুরনো গাছ, বলে এরকম একটা শুকনা গাছ এরকম কেটে ফেলে না কেন এখান থেকে, নিজেরা এগুলো আলোচনা করছে। আর বাসাটা নিয়ে তাদের একটু মানে ভয়ও কাজ করছে, কারণ বাসাটা একদম নিরিবিলি, 3 জন মানুষ থাকার জন্য অনেক বড়। তো তারা জিজ্ঞেস করছিল যার থেকে ভাড়া নিছে, তিনি তো ফার্নিশড বাসা ভাড়া দিয়েছেন, এবং এখানকার যে ফার্নিচার গুলো অনেক পুরানো, দেখেই মনে হয় যে 100 বছরের পুরানো ফার্নিচার, বিছানা, দেন সাইড টেবিল, বসার টেবিল, স্টাডি টেবিল, সবই পুরনো। তো তার সাথে কথা বলছিল, যে যিনি বাসা ভাড়া দিয়েছেন তার সাথে কথা বলছিল যে এখানে কি একটা কাজের মানুষ সবসময় রাখা যায় কিনা। বলে যে না, এখানে সবসময় কাজের মানুষ থাকবে না, সে আসে সকালে হেল্প করার জন্য একজন আসবে, তো সে হেল্প করে তোমাদের চলে যাবে দুপুরের পরে, সে দুপুরের পর আর থাকবে না। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তমা তার বাবার সাথে এটা নিয়ে আলাপ করছিল। তো তার বাবা বলল যে তোমাদের লাইফ এইভাবেই চলবে, কারণ এখানে এর থেকে বেশি কিছু পাবা না, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করে দিয়ে গেলাম, আমার খুব আর্জেন্ট কাজ আছে, আমাকে চলে যেতে হবে দেশে। তো প্রথম যেদিন ওই বাসাটায় থাকা হয়, সেদিন তো দিনের বেলা, সকালবেলা তারা হোটেল থেকে বের হয়ে খাওয়া দাওয়া করছে, আরো টুকিটাকি কাজ ছিল সেগুলো সারছে। তারপর ওই বাসার যে মূল মালিক, যে মানে বুঝাই দিবে তাদের বাড়িটা, তিনি আসলে কেয়ারটেকার, তিনি মূল মালিক না। তো তিনি যে বুঝাই দিবেন, তিনি ওনাদেরকে নিয়ে আসছে ওখানে, তোমার আব্বু সহ। তো আসার পরে এটা ওইটা বুঝাই দিছে, এটা ওইটা দেখাচ্ছে। তো বাসা যখন দেখতেছে ঘুরে ফিরে তারা, তখনই ওদের মধ্যে একটু ভয় কাজ করতেছিল, কারণ বাসাটা অনেক বড়। যখন ওই নাফিজা দেখা গেছে যে ওরা যখন এই পাশটা দেখতেছে, নাফিজা বের হয়ে কিচেনের ওদিক দিয়ে একটা ছোট্ট বারান্দা আছে নিচতলা, ওইদিকে হেঁটে গেছে। তো তার কাছে কেমন জানি একটা ফিল হচ্ছিল, মানে কিচেনটা খুলে যখন নাকি ওই পাশে বেরিয়েছে, এই জায়গায় শান্ত, এটা পুরোনো বাসা, এখানে কিন্তু ওয়াশিং মেশিন রাখার সিস্টেম আগে ছিল না, এখানে বানানো হয়েছে আর কি। তো ওই জায়গাটা ওয়াশিং মেশিন শান্ত থাকে, তো এখন নাই, ওয়াশিং মেশিন কিনলে তাদের কিনে রাখতে হবে। যাই হোক, তো ওখানে যখন ঢুকছে সে, তার কাছে জানি কেমন জানি একটা গা শিরশির অনুভূতি হচ্ছিল। মানে এই পাশের ছোট্ট বারান্দা, ওইটা নেট দেয়া, সামনে দিয়ে দেখা যাচ্ছে ওই যে গাছটা, জাড়া গাছটা, এবং গাছের নিচে অনেক এরকম ছোট ছোট অনেকটা আমাদের যে আছে, আমাদের দেশে কাশফুল হয়, কাশফুলের মতো জমে আছে ওইখানে হয়ে আছে।
কেমন জানি লাগতেছে জায়গাটা দেখতে। তো এবং তার মনে হচ্ছিল যে তাকে কেউ দেখতেছে নাফিসাকে, এবং মনে হচ্ছিল যে পিছনে যে কিচেনের মধ্যেও সে মনে হচ্ছিল কারো একটা উপস্থিতি টের পাচ্ছিল। দেখে দেখে নাফিসা তাড়াতাড়ি হেঁটে চলে আসে, এসে দেখে দুই পাশ থেকে ওই রুমটা দেখে তারা উপরে উঠছিল, তমা আর যারা আব্বু আর ওই মহিলা তারা আবার নিচে নামতেছে। তো তাকে জিজ্ঞেস করলো যে তুই কোথায় গেছিলি, নাফিসাকে বললো যে আমি কিচেনের ওদিকে গেছিলাম। তো তখন তমা বললো যে চল কিচেনটা আমরাও দেখি, বলে তারা হাঁটা দিল কিচেনের দিক। তা নাফিসার ঢুকতে ইচ্ছা করতেছিল না আরেকবার, কিন্তু সবাই যেহেতু ঢুকছে সেও ঢুকলো আবার। তো কিচেনে ঢুকে দেখাচ্ছে সে কেয়ারটেকার মহিলা কিচেনে এই জায়গায় এই অবস্থা, ক্যাবিনেট গুলো এরকম অবস্থা খুলে দেখাইলো। বেশ পুরনো, এবং ওই সে ক্যাবিনেট গুলো অনেক পুরনো, বাট সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং টং করে রাখছে, বার্নিশ টার্নিশ করে রাখছে, মানে সুন্দর, মানে খারাপ না দেখতে। তো সে হেঁটে ওই যে পিছনের ছোট্ট বারান্দাটার কাছে গেল, যে বললো যে এই বারান্দাটা রাতের বেলা না আসাই বেটার হবে। তো বলছে কেন? তোমার আব্বা জিজ্ঞেস করছে কেন, মানে এখানে না আসা বেটার হবে কেন? বলছে নিচতলা তো, এখানে এই সামনে এই জায়গাটা, আর পোকামাকড় আরো কত কিছু থাকতে পারে এরকম আসে, এই নেট লাগানো আছে, বাট রাতে না আসাই বেটার। তো একটু অড লাগলো তাদের কাছে। তো তোমার আব্বা জিজ্ঞেস করলো যে কি সিকিউরিটি কনসার্ন আছে নাকি, এখানে কোনো ক্রাইম রেট কি বেশি? বলে না না না, সিকিউরিটি ওরকম কিছুই নাই, এমনি মানা করলাম, রাতের বেলা তো পোকামাকড় এসে, এবং টিলা তো নিচে চলে গেছে, ওদিকে অনেক বিষাক্ত পোকা টোকা থাকে, এরকম আসে রাতের বেলা। তো তোমার আব্বু খুব একটা স্যাটিসফাইড হলো না উত্তরটায়, কারণ নেট লাগানো ওই জায়গায়, নেটটা খোলা যায় অবশ্য। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলো। আসার পরে ওই মহিলা সবকিছু বুঝাই দিয়ে তাদের ওই রুমটাও দেখালো পাশের সুন্দর করে, আবার আর লিভিং রুমটা সুন্দর করে দেখালো, ডাইনিং স্পেসটা দেখালো, সবকিছু দেখায় মহিলা বিদায় নিল। বিদায় নেওয়ার আগে তাদেরকে চাবি বুঝাই দিয়ে গেল, প্রত্যেকটা রুমের, বাথরুমের এবং মেইন গেটের সব চাবি বুঝাই দিয়ে গেল, আর বললো যে কাজের মানুষ কালকে সকালে আসবে, ওর সাথে তোমরা তোমাদের মতো টাইম সেট করে নিবা, তোমরা কখন থাকবা কখন আসবা, আর মনে রেখো কিন্তু সন্ধ্যার পরে থাকবে না, সন্ধ্যার আগেই চলে যাবে এখান থেকে। তো তোমরা সেভাবেই তার সাথে সব অ্যারেঞ্জমেন্ট করে নিবা। তো বলে উনি বিদায় নিলেন, আর মেয়েরা বিদায় দিল, বললো ওকে আন্টি দেখা হবে। তো মহিলা তার নাম্বারটা লিখে দিয়ে গেছে, বলছে যে কোনো প্রয়োজন হলে এই যে ফোন আছে এখান থেকে আমাকে ডায়াল করো, ডায়াল করলে পাবা। তো যাই হোক, মহিলা চলে যাওয়ার পর সবাই বসছে লিভিং রুমে কাউচে, আর তোমার আব্বু আর একটা কাউচে বসা সামনে। তো বলতেছে যে বাবারা, আমি তো কালকে চলে যাব, আমি কিন্তু কালকে মানে আমার যেতেই হবে, আজকেই তোমাদের সাথে লাস্ট মানে দিন আমি আছি, তোমাদের যা যা দরকার সবাই লিস্ট করে ফেলো, আমি তোমাদেরকে বিকালে নিয়ে যাব, নিয়ে যে টুকিটাকি যা দরকার কিনে দিব, আর এই তো কালকে সকালে আমরা খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা কোথাও, তারপর কালকে সকালে আমি চলে যাব। তো এই বলে তোমার আব্বু তাদেরকে রেডি হতে বললেন যা যা দরকার লেখার জন্য। তো ওরা সবাই লিখলো, লিখে রেডি করছে। তারা ওই আঙ্কেলের জন্য অ্যারেঞ্জ করলো, তমা যে রুমটা থাকবে বললো যে রাতের বেলা আঙ্কেল ওইটা রুমটায় থাকবে, তোমার রুমটাতে, আর তারা 3 বান্ধবী তারা নিচে একটা রুমে আর কি 3 জন একসাথে থাকবে ওই দিন। তো যাই হোক, ওইভাবে হলো। তারা বিকালে গিয়ে কেনাকাটা করে এসে বাসায় ঢুকছে রাতের বেলা খাওয়া দাওয়া করে। তো তোমার আব্বু ঘুমাতে চলে গেছে, উনি অনেক টায়ার্ড। তো উনি যখন উঠে যান তিনি বললেন যে তোমরা ঘুমাতে চলে যাও, হ্যাঁ, বেশি রাত জেগো না, অলরেডি রাত হয়ে গেছে, বেশ ঘুমাতে চলে যাও, বৃষ্টি হচ্ছে বাইরে। তো তোমারা তারপরে বসেছিল কথা বলতেছে কাউচের মধ্যে। তো তোমার আব্বু উঠে যখন চলে যায়, তিনি যাওয়ার সময় তাদের ডাইনিং স্পেসের বাতিটা বন্ধ করে দেন এবং কিচেনের বাতিটা বন্ধ করে দেন। বন্ধ করার পর অলরেডি নিচে কেমন যেন অন্ধকার হয়ে যায় ধক করে একটা সাইড। তারপর উনি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তাদের যে মাঝখানে যে করিডোরের আলোটা ওইটাও বন্ধ করে দিয়ে তিনি রুমে ঢুকে যান। তো পুরো জায়গাটা কিন্তু অন্ধকার, এবং সিঁড়ির পরে করিডোরটা অন্ধকার। ওই রুমের ওই তমা যে রুমটা থাকবে সেই রুমটার জানালার দিয়ে হালকা আলো আসতেছে আর কি, পর্দা ভেদ করে হালকা আলো আসতেছে। তো একটু পরে সেই বাতিটাও নিভাই দিল, মানে উনি ঘুমায় যাচ্ছেন। তো পুরো জায়গাটা কেমন জানি অন্ধকার লাগতেছে, তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা কেমন জানি একটা অন্ধকার পুরী এরকম। আর রাতের শব্দ বেশ মানে খুব কঠিনভাবে পাওয়া যাচ্ছে, পোকামাকড়ের ডাক, আর তার সাথে বৃষ্টি যে পড়তেছে ঝিরিঝিরি। মানে তাদের যে বাড়ির যে মেইন দরজাটা বড় একটা কাঠের দরজা, তার উপরে কিন্তু বেশ একটা জায়গায় একটু স্কাইলাইটের মতো আছে কাচের, সেখানে বৃষ্টি পটপট পটপট করে পড়তেছে, যে বৃষ্টির ফোঁটাগুলো এগুলো বোঝা যাচ্ছে। তো 3 জনেই বেশ চুপচাপ হয়ে গেছে। তো তমা বলল, এরি তোদের ভয় লাগতেছে না? তো তখন নাফিসা যারা বললো কেমন জানি লাগতেছে, বলে যে আজকে মানে আঙ্কেল আছে। নাফিসা বলতেছে যে আজকে যে আঙ্কেল আছে উপরে, তাও কিন্তু একটু সাহস লাগতেছে, কালকে কিন্তু আঙ্কেলও থাকবে না, তখন কেমন লাগবে আমাদের? আরে অসুবিধা নাই, ভয় লাগলে 3 জন এক রুমে যা থাকবো, অসুবিধা কি, রুম আসতে কি হয়েছে? তো
তো বলে তিনজনে কিছুক্ষণ ওখানে গল্প গুজব করার চেষ্টা করে, দেখলো তিনজনই টায়ার্ড লাগতেছে, তো তারা চলে যায় রুমে যায়, এক রুমে যায় তারা রুম লক করে নিজেদের মতো কিছুক্ষণ গল্প করতে করতে শুয়ে পড়ে। তো টায়ার্ড ছিল, এক পর্যায়ে ঘুম চলে আসে আর ঘুমায় যায়, আর কিছু খেয়াল নাই তাদের। তো এইভাবেই প্রথম রাতটা কাটছে তাদের ওই বাসায়। তো পরদিন দিনের বেলা ওঠার পরে সকালে দেখলো যে আসলে কাজের মানুষ আসছে, ওখানে বেল ছিল, বেল বাজাইছে, তারা এসে দরজা খোলার পর কাজের মহিলার সাথে তাদের কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হলো, কারণ কথা বুঝে না। অনেক ইশারা তারা মোটামুটি বোঝানোর চেষ্টা করলো কাজের মহিলাকে কিভাবে কি হেল্প করতে হবে। বাজার করে নিয়ে আসছিল কালকে রাত্রে, তোমার আব্বু অনেক কিছু কিনে নিয়ে আসছিল, মানে বাসায় যে টুকিটাকি রান্না করার জন্য রুটি মুটি বানায়, যে তারা ভাত টাত রান্না করবে, যা করবে আর কি, এরকম কিছু বাজার করে নিয়ে আসছিল। তো ওগুলো দিয়ে ওরাই ওই নাস্তা বানানোর চেষ্টা করে, ওই মহিলাও হেল্প করে, এবং তারপর নাস্তা বানায়। খাওয়া দাওয়ার পর তোমার আব্বু বিদায় নেয়। তো ওদের কাছে খুব খারাপ লাগে, তোমার কাছে খুব অনেক কান্নাকাটি করে বাবা বিদায় নেওয়ার সময়। তো বলে যে কোনো অসুবিধা নাই, আমার যে কোনো সময় কল দিলে আমি তো আছি, আরো তোমার আঙ্কেল আছে, বলছে যে প্রয়োজন হলে চলে আসবে কেউ না কেউ, আর ওদের নাফিজা যারা ফ্যামিলিও আছে। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে তোমার আব্বু বিদায় নেয়, এবং তোমারা ওখানে দাঁড়ায় থাকে, দেখে যে উনি হেঁটে চলে যাচ্ছে। বেশ ওদের কাছে খারাপ লাগে আর কি, মানে এতক্ষণ মনে হচ্ছিল যে একটা সাহস আছে, এখন দেখা গেল যে মনে হলো যে সাহসটা একদম উবে গেল টুস করে। মনে মনে চিন্তা করতে থাকে তোমার যে কেন আসছিলাম মানে পড়তে এরকম। তো যাই হোক, বাট স্ট্রং হইতে হবে। তো তার ইচ্ছা আছে যে তার পরবর্তী ধাপ এম ফার্মটা সে করবে বাইরের কোনো দেশে, ইউরোপে বা আমেরিকায় গিয়ে, এরকম চিন্তা ভাবনা। তো যাই হোক, এইভাবে শুরু হলো তাদের দিন। তাদের যে কাজের মহিলা আসছে সে মোটামুটি তাদেরকে হেল্প করলো। তো তারা চেষ্টা করলো মহিলার সাথে কথাবার্তা বলতে, কিন্তু কথা মানে মহিলারটাও তারা বোঝে না, মহিলাও তাদেরটা বোঝে না, মানে অল্প স্বল্প ইশারা ইঙ্গিতে যতটুকু বোঝানো যায়। তো চিন্তা করলো যে পরবর্তীতে যখন তারা ক্লাসে যাবে, কোন একটা ফ্রেন্ডকে নিয়ে আসবে, যা এই দেশের বন্ধু যারা, তাদের কাউকে নিয়ে আসবে, এনে তাকে দিয়ে কথাবার্তা চালাবে আর কি, চিন্তা করছে। তো এই চিন্তা করে মহিলার সাথে এমনি টুকিটাকি ইশারা ইঙ্গিতে কথা বলতেছিল। তো মহিলা তাদেরকে কেন জানি, মানে সে একলা থাকতে চাচ্ছে না মহিলা ওইখানে, মানে কিচেনে ওখানে যখনই থাকতেছে, তারা যদি একটু সরে আসে ওদেরকে ডেকে নিয়ে আসতেছে, একদম হাত ধরে নিয়ে এসে ওখানে রাখতেছে। তো এটাতে একটু বিরক্ত হইল ওরা তিনজন, যে কি ব্যাপার, মানে আমাদেরকে যদি এরকম ডেকে ডেকে বসাইতো মহিলা, আমি কেমনে কি। তো যাই হোক, তো ওরা থাকলো, চিন্তা করলো মহিলা কেন এরকম করতেছে জানে না, এবং মহিলা অন্য কোনো রুমেও একলা যেতে রাজি না, সে যে রুম গুছাবে কিছু করবে ওদেরকে সাথে করে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। তো চিন্তা করলো হয়তো নতুন মানে পরিবেশ বা নতুন বাসা বা অন্য মানুষের জায়গা দেখে হয়তো সে কমফোর্টেবল ফিল করতেছে না, জিনিসপত্র আছে মানুষের এগুলা। তো উপরের রুমে মহিলা যেতেই চাচ্ছে না, মানে বলতেছে যে তাকে বুঝাইতেছে ইশারা ইঙ্গিতে তমা, যে ওই যে উপরের রুমে আমার আব্বা থেকে গেছে, ওইটাকে ক্লিন করতে হবে, তো ওইটা গোছাইতে হবে। মহিলা মানে উপরে যেতেই চায় না, মানে কেমন জানি করতেছে। তো সে বলছে চলেন, মানে এইভাবে বলছে চলেন, আমি যাচ্ছি আপনার সাথে। তো ওরা তিনজনই গেছে, মহিলা পরে উঠছে, মানে খুব অনিচ্ছা সত্ত্বে উঠছে, উঠে তার মানে তাদেরকে বলতেছে ওখানে থাকতে মহিলা ইশারায়। তো খুব অবাক হইলো যে কি ব্যাপার, মহিলা এরকম কেন করতেছে। তো ওরা তিনজন ওখানে থাকলো, বারান্দা খুলে যে বসলো, তাকায় দেখতেছে সুন্দর লাগতেছে, মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না এখন, তো মেঘলা। তো মহিলা ঘরটার গোছাচ্ছে, গোছায় সে তখন তম্মা বাথরুমটা দেখাইলো যে বাথরুমটা পরিষ্কার করে দেন, মানে মহিলা নিতান্ত অনিচ্ছা সত্ত্বে বাথরুমে গেল, দরজা খোলা রাখছে এরকম করে, আর বারবার তাদের দিকে তাকায়, মনে হয় যে কি যেন একটা ভয় পাচ্ছে মহিলা, বারবার তাদের দিকে তাকাচ্ছে। তো যাই হোক, ওরা তিনজন বারান্দায় বসে আড্ডা দিতে মহিলাকে দেখলো, এবং তারা নিজের হাসাহাসিও করলো মহিলার অ্যাক্টিভিটিস দেখে। তো মহিলা এটাতে আবার একটু মানে মাইন্ড করছে বোঝা যায়। তো যাই হোক, সবকিছু গোছাটোছায় মহিলা বের হয়ে তারপর বিদায় নিল। তো ওরা চিন্তা করলো না, এই মহিলার সাথে ভালো মতো কথাবার্তা বলতে হবে, হয় ওই যে ওই আন্টিকে কখনো ডেকে এনে কথা বলতে হবে, আর না হলে ওই তাদের ক্লাস থেকে যখন ক্লাস শুরু হবে কোনো ফ্রেন্ডকে নিয়ে আসবে, এসে যে কথা বলবে আর কি। মহিলা বিদায় নিল। তো আজকে তো তাদের কিছু করার নাই, বাসায় থাকতে হবে, কোথাও যাবে না তারা। তো চিন্তা করলো যে রান্না বাড়া হবে, রান্না বাড়া করবে নিজেরা, কারণ মহিলার সামনে রান্না বাড়া আর হয় নাই তাদের। মহিলাই গোছায়, এটা ওইটা ওইদিকে রাখছে, এটা ওইটা গোছাইছে, রেফ্রিজারেটরের জিনিসপত্র রাখছে। তো যাই হোক, তিন বান্ধবী মিলে তারা রান্না বাড়া শুরু করলো। তো গল্প করতেছে, গান শুনতেছে, এগুলো করতে করতে তাদের সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় তাদের এই খাবার দাবার রেডি হয়েছে। তো তখন তো আর খাবে না, ওদের ডিনার করতে করতে 8-9টা বাজবে। তো ওগুলো গোছায় রেখে
তারা যে যার যার রুমে চলে গেল ফ্রেশ হতে। তো তমা যথারীতি উঠে আসছে তার রুমে। রুমে উঠে গেট খুলে ঢুকছে, ঢোকার পরে দেখে যে রুমের মধ্যে বেশ বাতাস ঢুকতেছে। মানে ওই যে ওরা তিনজন যখন ছিল তখন কিন্তু দরজা খোলা রেখে গেছিল, আর বড় জানালা, তো জানালাটা খোলা রেখে গেছিল, পর্দাটা সরাই দিছে, তো বেশ বাতাস আসতেছে। তো তমা গেল ওখানে যে দরজা বা জানলা বন্ধ করবে, ওখানে সে বাথরুমে যাবে ফ্রেশ হতে। তো বারান্দার কাছে যখন আসছে তখন তার কাছে বেশ সুন্দর লাগলো বাইরের পরিবেশটা। মানে সূর্য নেমে গেছে, সূর্য দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে চলে গেছে সূর্য, হালকা লালচে একটা আভা উঠে আসতেছে মেঘের এই পাশ থেকে, আর এর মাঝে বেশ বাতাস শোঁ করে যাচ্ছে, শোঁ করে যাচ্ছে। আর বাসার সামনে যে মরা গাছটা আছে সেটা মনে হচ্ছে যে বাতাসে ওইটার যে চিকন চিকন ডালপালা আছে সেগুলো নড়তেছে, প্যাট 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 করে, কেমন যেন একটা অদ্ভুত ভাবে নড়তেছে। তো কিছুক্ষণ সে তাকায় থাকলো ওদিকে তমা, তার কাছে অদ্ভুত লাগলো এটা। কালচে গাছ, মানে অনেক বাকল টাকল একদম কালচে হয়ে গেছে, ফাটা, মানে গাছের উপরে যে স্কিন ফাটা। তার কাছে হঠাৎ করে কেন জানি মনে হলো যে গাছটা মোছড়ায় গেল, মানে নিজে নিজে মনে হচ্ছে গাছেরই একটা অংশ পেঁচায় গাছের উপর দিকে এরকম করে উঠলো। তো তার কাছে কেমন জানি ভয় লেগে গেল, গাটা শিরশির করে উঠছে, যেটা কি হঠাৎ করে গাছটাকে এরকম নড়তে দেখলাম কেন। তখন মনে হলো যে গাছটার মধ্যেই আর একটা অবয়ব, মানে অবয়বটা অনেকটা এই গাছের মতোই স্কিন, মানে গাছের মধ্যে এক্সট্রা একটা লেয়ার, সেটাই মনে হলো যে বেয়ে গাছের উপর দিকে উঠছে, এরকম মনে হলো। তো তোমার বেশ ভয় লাগলো, মনে হলো যে এটা কি জিনিস দেখলাম, মানে খুব অদ্ভুত লাগলো তার কাছে, মনে হলো গাছের অংশটাই একটা আলাদা একটা অংশ গাছের উপরে। তো সে তাড়াতাড়ি ভয়ে ভিতরে ঢুকে, তখন অলরেডি কিন্তু আরো মানে এরকম মানে সূর্য আরো নেমে যাচ্ছে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজাটা লাগাই দিল, জানলাটা লাগাই দিল, দরজার বোল্ট যে ওখানে ছিল নব চেপে দিল, দিয়ে বাতি জ্বাললো, ঘরের বাতি জ্বেলে সে ফ্রেশ হতে চলে গেল। তো সে ফ্রেশ হয়ে সে আসছে, তার মুখ মুছতেছে, একটু দেখতেছে লাইট জ্বেলে তার বেসিনের ওইখানে, সুন্দরী বাথরুমটা টাইলস করা, মানে এগুলো মডার্ন জিনিস লাগানো হয়েছে। তো তাদের যে এই বাথরুমের যে কমোডটা, এটা ছিল একটু ডান দিকে চাপানো ভেতরের দিকে, ওই কমোডের পেছনে আবার একটা ভেন্টিলেটরের মতো আছে। তো ওই জায়গাটা বেশ অন্ধকার, কমোডের জায়গাটা। তো যখন তমা এখানে বসে মুখে সে আয়নায় দেখতেছে, তার আইব্রো এটা ঠিক করতেছে, এই সময় তার কাছে মনে হলো যে ওই যে অন্ধকারের মধ্যে ওই কমোডের জায়গাটার মধ্যে তার কাছে মনে হলো যে মানে মেবি সামওয়ান স্ট্যান্ডিং দেয়ার, এরকম তার কাছে ফিল হলো, মানে তার ইনটিউশন বলতেছে। ফট করে সে ওদিকে তাকাইছে, কেন জানি তাকাই থাকে কেউ নাই, কিন্তু তার কাছে একটু আগে মনে হয়েছে যে ওই অন্ধকারের মধ্যে কেউ আছে। ওই জায়গাটা কিন্তু একটা অন্ধকার, বাতিটা অত ভালো মতন যাচ্ছে না ওইটা দিয়ে ওইদিকে, মানে ওইটা একটু এরকম সোজা দিয়ে বাথরুমের শেপটার মধ্যে এই সাইডে একটু চিকন, ওই জায়গায় কমোডটা ঢুকে গেছে। তো যাই হোক, তার কাছে কেমন যেন একটু গা শিরশির করলো। তমা তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে সে বাথরুমের লাইটটা অফ করে দিল, দরজা লাগাই দিল, লাগায় ঘরের মধ্যে এসে তার কাছে কেমন যেন একটু অস্বস্তি লাগতেছে। তো যাই হোক, সে মনে মনে একটু ধোয়া পড়লো, পড়ে সে ওই নেমে আসলো, এসে দেখলো যে বান্ধবীরা তখনও বের হয় নাই। তো সে লিভিং রুমে বসে আছে, বসে চিন্তা করতেছে যে ওরা কখন বেরোবে। তো সে চিন্তা করতেছিল যে কারো রুমে নক করবে, তো তার আগেই নাফিজা বের হয়ে আসলো। তো একটু পরে যারা চলে আসছে, তারপর তিনজন মিলে যে তাদের কিচেন থেকে খাবার দাবার এনে তাদের যে ডাইনিং স্পেসে রাখলো, রেখে সব রেডি করে তিনজনে খেতে বসলো। তো খাচ্ছে, গল্প করতেছে, খাবার মজা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। দেশের বাইরে এসে প্রথম আবার মাছ কিনে রান্না করছে, কেমন ঘটনা, মানে তিনজনে এইসব গল্প গুজব করতেছে। তো তিনজনে বলতেছে যে মানে আজকে যা রান্না করছে সব কিন্তু খেয়ে ফেলতে হবে, এগুলো ফ্রিজে রেখে আর খাওয়া যাবে না, মানে তিনজনে এরকম বলতেছে আর কি নিজেদের ভিতরে। বলতে বলতে তারা মানে বলছে আচ্ছা ঠিক আছে, তো ভালো মতো খেয়ে নে, যা যা আছে যে কয় পিস আছে সব শেষ কর। তো তিনজনে মিলেই খাইছে, খাওয়ার পর কাটা টাটা গুলো এরকম জমায় রাখছে একটা হিসে। তো খাওয়া শেষ, সবাই সব গুছাইছে, গোছানোর পর নাফিজা সবগুলা এই কাটাগুলাকে একটা বাটিতে নিয়ে সে একটা ছোট্ট এরকম প্লাস্টিকেরই ছিল আর কি ঝুড়ি, ওটার মধ্যে ফেলে সে নিয়ে গেছে আর কি ওই বারান্দায় রাখবে। ঘরের মধ্যে রাখলে কেমন একটা স্মেল হবে এরকম। তো নাফিজাই গেছে ওখান যে বারান্দার দরজাটা খুলে, নিচতলার যে কিচেনের পাশে ওইটা খুলে সে ঝুড়িটা রাখছে। ঝুড়িটা রাখার সাথে তার সে কেঁপে উঠছে, চপ করে কেঁপে উঠছে সে, কারণ সে দেখে যে বারান্দার ওই জালির ওই পাশে একটা কালো রঙের বিড়াল বসা। তার এই বারান্দাতে কিন্তু বাতি নাই, মানে তার কিচেনের থেকে যতটুকু আলো এসে পড়ছে এখানে, সেই আলোতে বিড়ালটাকে দেখা যাচ্ছে। এবং বিড়ালটা নর্মাল যে কালো বিড়াল হয়, মানে চকচকে একটা কালো রঙের বিড়াল, সেরকম না, কেমন জানি কালচে রংটা, আর মনে হচ্ছে যে মানে মাথার কাছে লোমগুলো জানি কেমন। এবং ওইটা ও যখন কাঁটাগুলো সহ ইটা রাখছে, কেমন জানি একটা খ্যাক করে শব্দ করছে মুখ দিয়ে, খ্যাক করে শব্দ করে মুখটা হা করে কেমন জানি খ খ করতেছে তার দিকে, বিড়ালের মতো ডাকতেছে না নর্মালি।
তো নাফিসা একটু ভয় পাইছে, ভয় পেয়ে সে ওইটা ওখানে রেখে তাড়াতাড়ি ভিতরে এসে দরজাটা আটকাই দিছে। তো দরজাটা যখন আটকাইছে তখন এটা ডাক শুনতেছে, বেশ ভারী গলায় মেয়া মেয়া করতেছে ওইটা, কারণ ওখানে নেট কিন্তু লাগানো, মানে বিড়ালটা চাইলেও ভিতরে আসতে পারবে না, মানে নেট দেয়া। তো জিনিসটা কেমন জানি লাগছে তার কাছে, সে লাগাই দিয়ে ভিতরে আসছে। তো এর মধ্যে তাকে জিজ্ঞেস করতেছে এই পাশ থেকে তমা এসে, আরে কি হয়েছে? বলে যে না দোস্ত, আমি এখানে গেছিলাম এরকম এরকম, এই একটা বিড়াল দেখছি, ভয় লাগছে অন্যরকম, এমনি বারান্দাটা জানি কেমন রে, আমি প্রথম দিন থেকে আমার কাছে ভয় লাগছে। তো শোনার পর তমা বললো যে হ্যাঁ, আমারও যে খুব যে ভাল লাগছে জায়গাটা তা না, বাট আমি ওরকম ফিল পাই নাই, তবে বাসার মধ্যে কি জানি কেমন জানি, আমি আজকে কি হয়েছে জানিস? তো বলতেছে যে এরকম সন্ধ্যার সময় এরকম এরকম গাছটার মধ্যে এরকম কেমন জানি লাগছে আমার কাছে। তো বলে যে বারান্দায় যাইতে না করছে মহিলা, বারান্দায় আমরা না যাই, হ্যাঁ চলে আসি। তো তারা যত দ্রুত সম্ভব তাদের যে থালাবাটি যেগুলো এঁটো ছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে, তাদের যে কিচেনের বাকি যতটুকু পরিষ্কার করা করে চলে আসলো, বাতি নিভাই দিল, ডাইনিং স্পেসের টেবিল এগুলো পরিষ্কার করে এগুলো মুছে তারপর ডাইনিং স্পেসের লাইটও নিভাই দিল। তো এই যে কিচেন আর ডাইনিং স্পেসের বাতি নিভাই দেওয়ার পর তাদের যে এই অংশটা, তাদের যে লিভিং রুম আর এই জায়গাটা কেমন অন্ধকার লাগতেছে। কালকেই ভয় লাগছে, কালকে উপরে তোমার আব্বু ছিল আর আজকে কেউ নাই, তারা 3টা মেয়ে শুধু, তাদের এই জন্য ভয় লাগতেছে। আর বেশ খানিকক্ষণ পরপর ওই বিড়ালটা ডাকতেছে ওই বারান্দার থেকে, বেশ কেমন করে জানি, মানে এটা স্বাভাবিক নর্মাল যে একটা বিড়াল ডাকে সেরকম না। তো ওরা নিজেরা বলছে হয়তো বিড়ালই ওইটা ডাকতেছে, ওই যে কাটা টাটা দেখছে, ওই খেতে চায়, আমাদের কাছে আর কি এরকম ভয় লাগতেছে একলা একলা আসি দেখে। তো 3জন লিভিং রুমে বসে কিছুক্ষণ গল্প করার চেষ্টা করলো, তো দেখলো যে গল্প জমতেছে না, এখানে কেমন দিন লাগতেছে, ঝিঝি পোকা ডাকতেছে, বেশ কোয়াইট জায়গাটা, বেশ কোয়াইট। তো একটু পরে বললো যে রে আমি আজকে ঘুমাইতে পারবো না একা এরকম। তমা বলতেছে যে তোরা আমার সাথে আয়, উপরে থাক, আমরা 3জন একসাথে থাকি। তো বলছে আচ্ছা ঠিক আছে। ওদেরও মানে সাহস এতটা নাই যে ও মানে এই পাশে লিভিং রুমের এই পাশে এক রুম, ওই পাশে এক রুম, আর উপরে তমা উপরে, মানে 3জন 3 কোণায়, এভাবে থাকার সাহস ওদেরও নাই। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে। তো ওরা বালিশ টালিশ নিয়ে তমার ওখানে চলে আসছে। তো 3জনে মিলে যখন তারা রুমে আসছে তারা বেশ খুশি, তমার বিছনাটাও বেশ বড়। তো ওইখানে তারা বিছনা রেখে তারপর 3জন গল্প গুজব করতেছে এবং তারা এই 3জনে মিলে চলে গেল বারান্দায়। তো বারান্দায় যাই দেখতেছে সুন্দর চাঁদ উঠছে আকাশে, মানে চাঁদটা মেঘের আড়ালে, মানে এটা মানে মেঘলা ছিল সারাদিন, তো মেঘের আড়াল থেকে চাঁদটা বেরিয়েছে, হালকা একটা চাঁদের আলো এদিকে, মানে একদম মনে হচ্ছে ধুয়ে দিচ্ছে এই পাশটা, এবং ওই গাছটাকে দেখা যাচ্ছে, গাছটাকেই কেমন জানি ভৌতিক লাগতেছে, আর এই স্ট্রং ঝিঝি পোকার সাউন্ড। তো তখন তমা বলতেছে ওই 2জনরে যে আমি আজকে সন্ধ্যার সময় এই গাছটার এখানে এরকম দেখছি। তো ওই বাকি 2জন মানে নাফিসা তো আগেই শুনছে, যারা বলতেছে তাই নাকি, বলে যে হ্যাঁ। তো ও তাকায় বেশ ভয় পেতেছে, কয়ে থাক বারান্দায় আমরা না থাকি, চল আমরা চলে যাই ভিতরে। তো যখন এগুলো বলতেছে তখন বলছে বিড়ালটা ডাকতেছে, 3জনে মানে একদম কাছাকাছি, তাদের খুব কাছে থেকে বিড়াল ডাকছে। তো হঠাৎ করে তাকায় দেখে যে তাদের যে এই বারান্দার ওখানে ছাদের এই পাশটা একটু নিচু জায়গা, ছাদের এই পাশটা যে মানে হয়ে গেছে, ঢালু হয়ে গেছে, ওইটার উপর বিড়ালটা বসা এবং তাদের দিকে তাকায় ডাকতেছে, চোখ দুটা জল জল করতেছে এবং মানে কেমন করে জানি ভয়ে 3জন তাড়াতাড়ি, মনে হচ্ছে বিড়ালটা লাফ দিবে এরকম, 3জন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে ডাকায় দিছে দরজাটা বারান্দার, এবং ডাকায় বলতেছে জানি বিড়ালটা তো মনে হয় কেমন স্বাভাবিক লাগতেছে না, অন্যরকম। তো তখন যারা বলতেছে যে না এত ভয় পাইস না, হতে পারে আমরা 3জন আসি এবং পরিবেশটাই তো এরকম, কেমন দেখিস না পাহাড়ি পরিবেশ, এই জায়গায় তো এরকম লাগতেই পারে, একলা একটা বাড়ি, তো বাংলোর মতো একটা বাড়ি, আচ্ছা আমরা এখানে গল্প গুজব করি। তো ঘরের মধ্যে টেবিল ল্যাম্প জ্বলতেছে, এটা আলোতে তারা গল্প গুজব করতে করতে এক সময় ঘুমায় গেছে 3জনই, মানে ঘুম আসছে, টায়ার্ড হয়েছে, টেবিল ল্যাম্প নিভাইতে ঘুমায় গেছে। তো তমা নাকি কয়েক সেকেন্ডের জন্য ঘুমায় যায়, আবার ঘুম ভেঙে গেছে তার। তো ঘুম ভেঙে সে তাকায় দেখতেছে যে ঘরের মধ্যে বাতি নিভানো এবং 2জন বেশ আয়েসে নাক ডাকতেছে, তার বান্ধবী 2জন নাক ডাকতেছে, আর তার যে বারান্দার পর্দার ওই পাশ থেকে চাঁদের আলো এসে একটু পড়ছে, আলো আধারি তৈরি হয়েছে ওই জায়গাটায়, যেখানে তার মানে বারান্দার জানালা, ওই জায়গাটা আলো আধারি তৈরি হয়েছে। কিছুক্ষণ সে তাকায় থাকতে থাকতে তার চোখে আলো আধারি শুয়ে আসলো। তো সে ঘরের পুরো পরিবেশটা বুঝতে পারতেছে যে ঘরটার মধ্যে কোথায় কি আছে, এরকম লাগতেছে তার কাছে। এই সময় হঠাৎ করে ক্রিং ক্রিং করে ফোন বাজা শুরু হইলো তার রুমে। তো ও কেঁপে উঠছে, ফোনের শব্দ এত লাউড ছিল যে সে কেঁপে উঠছে। তো ওঠার পর দেখলো যে ওর পাশ থেকে মানে তোমার পাশে নাফিজা শুয়েছিল। নাফিজা মানে ঘুম ঘুম কণ্ঠ বললে ফোন বাজে নাকি, কি রে এই রুমে ফোন আছে? তোমা বললো তাই তো দেখতেছি, আমি তো আগে ঠিক মতো খেয়াল করি নাই। বলে যে হ্যাঁ দেখ না, ফোনটা ধর, কে করছে। তো তমা উঠলো, নাফিজা কিন্তু এক পাশে ছিল বিছানার, সে ওকে ক্রস করে উঠলো। নাফিজা দেখা গেল যে কথা বলে আবার সে শুয়ে পড়ছে। তো অন্ধকারের মধ্যেই
মানে আলো আধারিতে মোটামুটি একটু ঠাউর করতে পারছে তমা, ওই অবস্থায় হেঁটে হেঁটে গেল ফোনের কাছে যে সে ফোন পিক করলো। তো ফোন পিক করার পর কোনো কথা নাই, ওই পাশে মনে হচ্ছে কেমন টক 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 শব্দ করতেছে। তো সে বললো কে, হ্যালো হ্যালো এরকম বললো, হুইজ দিস, তাই বলে তারপর দেখ কোনো শব্দ নেই, ফোনটা রেখে দিয়ে বিছানার কাছে আসতেছে, আবার রিং। তো তমা হেঁটে গেছে, আবার ফোন উঠাইছে, একইভাবে কোনো শব্দ নাই, এরকম টক 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 কেমন একটা শব্দ হচ্ছে। তখন সে মনে করলো কেমন দুষ্টমি করতেছে। তো ফোনটাকে সে আবার রেখে দিয়ে আবার এসে বিছানার মধ্যে বসছে, শুয়ে পড়বে, এই সময় আবার রিং হয়েছে। তৃতীয়বার রিং হওয়ার পর তমা এবার হেঁটে গেছে ফোনটা কাছে, চিন্তা করছে যে এইবারও যদি এরকম করে সে ফোনটা রেখে দিবে, মানে উঠায় রাখবে রিসিভার, মনে হচ্ছে এটা কোনো প্র্যাঙ্ক কল হবে আর কি। তো ফোন রিসিভারটা সে উঠায় কানে ঠেকাইছে, খুব বিকৃত ভয়ঙ্কর ভাবে কোনো মানে মহিলা যদি কথা বলে কেমন জানি গলা টলা মানে পেঁচায় কেমন ভাবে, মহিলার কণ্ঠ, মানে কি বলতেছে কিচ্ছু বোঝা যায় না। তো কণ্ঠটা শুনেই মানে তমার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে কেমন জানি, এবং তারপর ঘর ঘর করতেছে কণ্ঠটা। তো তমা তাড়াতাড়ি কি করলো, ফোনটাকে উঠায় রেখেই চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ছে। সে বুঝলো যে কেউ একজন প্র্যাঙ্ক কল করতেছে, সমস্যা করতেছে, মানে রাতের বেলা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। হইতে পারে ওই মানে কত মানুষই হইতে পারে যে এই মহিলা যে ভাড়া দিছে তার পরিচিত কেউ হইতে পারে, বা সামথিং লাইক দ্যাট, বা কোনোভাবে হয়তো এখানে প্র্যাঙ্ক কল আসছে, মেয়ে মানুষের কণ্ঠ শুনছে, এরকম করতেছে। তো এগুলা ভেবে তোমার এটা নিয়ে মাথা ঘামাইলো না, রিসিভার তো উঠায় রেখে আসছে, এসে শুয়ে পড়ছে। তো ভয় পেতেছিল অনেক, ওই যে তার বারবার ওই কণ্ঠটা মনে আসতেছে। তো ভয় পেতে পেতে সে একসময় ঘুমায় গেছে ভয়। তো যাই হোক, সকাল হয়েছে, সকাল হওয়ার পরে সে যখন উঠছে, ওঠার পর একটু পর মনে পড়লো ফোনের কথা, দুই বান্ধবী তখনও ঘুমাইতেছে। তো তমা উঠে যায়, দেখলো যে রিসিভার উঠানো, তো কানে ঠেকাইলো, রিসিভার ডেড, মানে কোনো শব্দ নাই। ঠাস করে ফোনটা রেখে দিল, ফোনটা রেখে দিয়ে তার মতো তার সে ফ্রেশ হলো, ইত্যাদি ইত্যাদি। দুই বান্ধবী একটু পর উঠছে, ফ্রেশ হয়েছে। তো পরদিন নাফিসা বলতেছে, আরে তোর বিছনা ছোট রে, আমার শুইতে সমস্যা, আমি মনে হয় এক পাশে কাত হয়ে গেছি, ম্যাট্রেসটা কেমন এই সেই। তো বলে তাহলে তুই আসিস না, তোর রুমে থাক। বলে আমার রুমে তো ভয় লাগে এই সেই। তো তখন যারা বলতেছে যে আমাদের ইভেন্চুয়ালি অভ্যাস তো করতেই হবে যার যার রুমে থাকার, ঠিক না? আমাদের তো আলাদা আলাদা রুম আছে এবং সবারই প্রাইভেসির ব্যাপার থাকবে। তো সুতরাং এইটা কোনো ব্যাপার না, আজকে থেকে আমরা থাকি, এটা বেস্ট হয়, তাহলে আমাদের নিজেদের প্র্যাকটিসটাও হয়। হ্যাঁ, কোনো সময় আমরা অকেশনালি থাকলাম একসাথে, গল্প গুজব করলাম সপ্তাহে 2-1 দিন, আর আজকের থেকে অভ্যাস করি। তো তখন তমা মেনে নিল, নাফিসা বললো ওকে ঠিক আছে। তো এটা বলছে তারা, তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা হইলো ওই দিনের মতো। তো যাই হোক, সারাদিন তাদের চলে গেল, ওই দিনও তো ক্লাস নাই, বাসার মধ্যে তারা ওই দিন একটু লেজি ভাবেই কাটাইতেছে। বলতেছে যে এখানে টিভির ব্যবস্থা করতে হবে, টিভি না দেখলে তো সমস্যা, কেমন লাগে ঘরের মধ্যে আটকা। তো এগুলো করতে করতে ওই দিন বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আবার। তো এরকম তাদের বিকাল এই গল্প গুজব টুকিটাকি তারা ওই লুডু টুডু খেলে পার করছে। তো রাতে ঘুমাতে যাওয়ার সময় আজকে যে যার যার রুমে একলা একলা চলে গেল। তো রাতের বেলা চলে গেছে রুমে, যাওয়ার পরে তমার কাছে একটু অস্বস্তি লাগতেছে, কারণ সে যে উপর উঠছে একলা, তার কাছে বারবার মনে হইতেছে সেদিনকে গাছের মধ্যে কি দেখছে। আর তখন তার মনে পড়ছে কালকে রাতের ফোনের কথা, এই ফোন কলের যে ওই সাউন্ডটা, এটা তার মনে পড়ছে, এটা শুনে তার অনেক ভয় লাগতেছে মনে মনে। সে কিন্তু এটা নিয়ে আর আলাপ করে নেই কারোর সাথে, কেউ তাকে জিজ্ঞেসও করে নেই আজকে, মনে করে যে রাত্রে কি ফোন আসছিল ইত্যাদি। তো যাই হোক, তো তমা কি করলো, একটা বই নিল, বই নিয়ে কিছুক্ষণ পড়ছে শুয়ে শুয়ে। বই নিয়ে পড়ে সে ঘুমানোর চেষ্টা করছে। তার ওই সামনে তার টেবিল ল্যাম্পটা আরো ডিম করে দিয়ে, ওটা ডিমার আছে টেবিল ল্যাম্পে, ওই ডিম করে দিয়ে সে বসে বসে বইটা পড়ে চিন্তা করলো ঘুমায় যাই। একসময় চোখটা একটু লেগে আসছে, তো বইটা রেখে সে শুয়ে পড়ছে, আর লাইটটা নিভাই দিছে টেবিল ল্যাম্পটা। অনেকক্ষণ ঘুমায় আছে, তার কোনো খেয়াল নাই। হঠাৎ করে তার ঘুম ভাঙছে, ক্রিং ক্রিং করে শব্দে লাফ দিয়ে উঠলো ঘুম থেকে, যে এই ফোন বাজতেছে, ওই যে ফোনটা। তো তমা মানে একটু অন্যরকম ফিল করতেছিল, কারণ রুমে তো আজকে কেউ নেই, আজকে সে একা। সে আস্তে করে উঠলো, চোখে কিছুক্ষণ ধাঁধা লেগে গেছে, ওই আলো আধারিটা বুঝতে একটু ধাঁধা লেগে গেছে। তো বিছানা থেকে উঠে সে গেল, গিয়ে দেখে ফোন বাজতে গেছে। তো ফোনটা কানে তুলে নিল। ফোনটা তুলে নেওয়ার পরে ওই পাশ থেকে কণ্ঠ বলতেছে যে তুই আমার রুমে কেন, ইংলিশে বলতেছে যে আমার রুমে তুই কেন, বেরো এখান থেকে, এই রুমে কেন আসছিস। তো শুনে তোমার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, কেমন জানি একটা ফিসফিসানি নারীর কণ্ঠ। চিন্তা করলো এটা কে। তো তখন সে জিজ্ঞেস করছে হুজ দিস, কোনো শব্দ নাই। ওই পাশটা একবার ক্যাট 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 শব্দ আসতেছে। তারপর সে ওই যে বিকৃত কালকের মতো শব্দ শুনতে পেল। তো প্রচন্ড ভয় পাইছে তমা তাড়াতাড়ি ফোনটা ক্রেডেলেই রেখে দিছে। আবার এটা পুরনো ফোন, কিন্তু বেশ পুরনো একটা ফোন সেট। সে ক্রেডেলে রেখে দিয়ে সে দৌড় দিয়ে চিন্তা করছে সে নিচে যাবে ওই জারা বা নাফিজা রুমে।
তো সে যখন দরজার কাছে আসছে, তার কাছে মনে হলো দরজার ওই পাশে কেউ আছে। তার বেশ ভয় লাগলো, অনেক ভয় লাগছে যে দরজার ওই পাশে কে, কারণ তার এই করিডোরে বাতি কিন্তু সে নিভাই দিয়ে আসছে রাতের বেলা, মানে যখন উঠে আসছে তখন। তো সে আস্তে করে তারপর দরজার নবটা ঘুরাইছে, দরজার নবটা ঘুরায় দরজাটা টানছে, টেনে একটু ফাঁক করছে। সে তাকায় দেখতেছে তার করিডোরের মধ্যে মনে হচ্ছে যে যারা চুল টুল এরকম ছাড়া হামাগুড়ি দিয়ে তার এদিকে আসতেছে। যারা, সে কেন মনে করছে তার ওই যে আদলটা দেখে যারাকে যে যতটুকু সে বুঝে ওইরকমই আর কি, যারাকে তো চেনে বান্ধবী, ও যারার মতোই মনে হইতেছে আকৃতিটা, মানে তার যে অবয়বটা যারার মতোই, চুলগুলো ছাড়া হামাগুড়ি দিয়ে তার সেই দিয়ে তার দিকে আসতেছে, তার দরজার দিকে। তো সে বলতেছে, এই কি রে, তুই এভাবে আসতেছিস কেন, হামাগুড়ি দিয়ে কেন আসতেছিস সেখান থেকে? তখন দেখলো যে মুখটা তুললো, এরকম মাথাটা উপর দিকে তুলছে, তুলে বলে হ্যাঁ আসতেছি, মানে একদম বাংলায় বলছে। কিন্তু সে দেখতেছে যারার ওই আলো আধারিতে, আলো কিন্তু নাই, মানে হালকা আলো আধারি, এর মধ্যে সে দেখতেছে যারার মুখ সে দেখতে পাচ্ছে না, মুখ বলে কিছু নাই, চেহারাটা পুরো অন্ধকার ওই জায়গায়। তো তমা ভয়ে একটা চিৎকার করছে, জোরে চিৎকার করছে এখান থেকে, একদম মানে চোখ বন্ধ করে হাত মুট করে চিৎকার করে উঠছে, মানে তার আসলে আর কোনো ডিফেন্স মেকানিজম ছিল না, প্রচন্ড ভয় পেয়েছে সে। যে চিৎকারের চোটে সে দেখলো, মানে সে শব্দ পেল একটু পরে যে ঠাস ঠাস করে দরজা খুলছে ওই রুমগুলোর থেকে, দেখলো যে বান্ধবীরা বেরো আসছে, দৌড় দিয়ে সিঁড়িতে দরদর করে আসলো, এবং ওরা আসতে আসতেই তমা ঠাস করে পড়ে গেছে ওইখানে ইসের মধ্যে, করিডোরের মধ্যে। তো ওর যখন হুঁশ ফিরছে তখন তমা দেখছে যে তার মুখের মধ্যে আলো পানি ছিটাচ্ছে দুই বান্ধবী, ওর সে তার বিছানায় শোয়া। তো বলতেছে কি হয়েছে? তো বলতেছে যে আমি এরকম এরকম একটা ফোন আসছে, এরকম এরকম এই ব্যাপার। তো বলে হ্যাঁ কালকেও তো ফোন বাজছে। নাফিজা বলছে কালকেও ফোন বাজছে, হ্যাঁ তারপর কি হয়েছিল? তখন বলে যে এরকম এরকম কণ্ঠ, আর আজকে আমি এরকম দেখছি। তো খুবই ভয় পায়, ওরা তিনজনই খুব ভয় পায়। ভয় পাওয়ার পরে তিনজন বলে যে আচ্ছা আচ্ছা বাকি রাতটা আর অন্য কোথাও শুভ না, এখানে শুই। তো ওই দরজা টরজা বন্ধ করে, তখন অনেক রাত, গভীর রাত হয়ে গেছে, তখন হয়তো 2টা এরকম বাজে। তো ওই ওর রুমেই, এই তোমার রুমে ওরা তিনজন শোয়। ওই দিন রাতে নাকি তোমার রুমের বাথরুমের ভেতর থেকে মনে হচ্ছে কে দরজা নক করে বাথরুমের দরজা ভেঙে ফেলতেছে, এবং ভারী একটা নারী কণ্ঠ, হ্যাঁ নারী কণ্ঠ, ভারী নারী কণ্ঠ, এবং ওই দেশি ভাষায় বলতেছে দরজা খোল, দরজা খোল, আমার রুমে তোরা কেন, আমার রুমে তোরা কেন, ভারী কণ্ঠে, মানে ওই দেশি ভাষায় বলতেছে। ওই ভাষা ওরা বুঝে। ভয়ে তিনজনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, তারা একজন একজনকে জড়ায় ধরে শুয়ে আছে, এবং ভয়ে নাফিজা দোয়া পড়া শুরু করলো, জোরে 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 দোয়া পড়তেছে। তখন মনে হইতেছে যে বাথরুমের ওই কোনার দিকে, মানে বাথরুমের পেছন দিক থেকে কেউ হাসতেছে এরকম। তো নাফিজা চোখ বন্ধ করে মন থেকে দোয়া পড়া শুরু করলো, এবং মনে মনে সে তখন মানে নিয়ত করতেছিল যে সে এরপর থেকে মানে একদম নিয়মিত সে তার সব মানে যা 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 করা দরকার ধর্মীয় কাজ সেগুলো সে করবে, এগুলো সে বাদ দিবে না কিছুই, প্র্যাকটিসিং একজন মুসলমান হবে। সে মনে মনে ভাবতেছে, সে ভয় পাইছে, অনেক রকম ভয় পাইছে। নাফিজা অবশ্য জানতো তাদের পরিবারে নাকি এরকম জিনে পজেস করা মানুষজন ছিল কয়েকজন, এগুলো এইসব ব্যাপার জানতো। সে দোয়া পড়তেছিল, জোরে জোরে চিৎকার করে করে দোয়া পড়তেছিল, তিনজনকে মানে একদম ধরে রেখে দোয়া পড়তেছিল এরকম। তো এরকম কতক্ষণ তারা টাইম পার করছে জানে না। তো এক সময় দেখা গেছে যে কোনো শব্দ নাই, চুপচাপ নীরব হয়ে গেছে চারিপাশ। তো ভয়ে চুপচাপ শুয়েছিল। তো তারা বুঝতে পারছে একটু পরে আলো ফুটছে, মানে ফজর হয়ে গেছে ওরকম সময়। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করছে। তো ওঠার পরেই সকাল হলো, ওই বাথরুমে আর কেউ যায় নাই উপরতলায়, তিনজনই ওই যে তোমাকে নিয়ে নেমে আসছে, এসে নিচের বাথরুমে যে অজু করে তিনজন নামাজ পড়ছে ফার্স্টে। নামাজ পড়ার পরে বললো যে এই বাসার মধ্যে সমস্যা আছে, নিজেরাই রিয়েলাইজ করলো যে বাসার মধ্যে সমস্যা আছে, মানে কি করবে তারা বুঝতে পারতেছে না, একদম লিভিং রুমে বসে আছে। তো একটু পরে কাজের বুয়া আসছে ওই যে কাজ করতে, কাজের বুয়া আসার পর কাজের বুয়াকে তারা তিনজনে জিজ্ঞেস করতেছে ইশারা ইঙ্গিতে যে এই বাসা কি ভয়ের নাকি এরকম, মানে বিভিন্নভাবে করে দেখাচ্ছে, কাজের মহিলা বুঝে না। তো তারা তিনজন তখন দরজা খুললো, দরজা খুলে তাকায় আছে বাইরের দিকে, সামনে কাউকে দেখা যায় নাকি। তো দেখলো ওই যে সামনের ওই যে এখানে একটা বিল্ডিং, ওইটার নিচে একটা ছেলে দাঁড়ায় আছে, ও সম্ভবত ওই বিল্ডিং এর কাজ টাজ করে, দারোয়ান বাকি, তাকে এরকম হাত দিয়ে ডাকলো। তো ছেলেটা একটু পর আসছে, আসার পরে ছেলেটাকে বলতেছে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো কিনা, বা কথা বলতে পারো কিনা। তো ওই লোকটা তখন বললো যে হ্যাঁ সে মোটামুটি ওই দেশের ভাষাও পারে, ইংরেজিও পারে। ওই বুয়া আবার ওখানকার একদম লোকাল ভাষায় কথা বলে, তো সুতরাং এত ক্লিয়ার না।
তো যাই হোক, ছেলেটারে দিয়ে বুয়াটার সাথে কথা বলাইলো, কমিউনিকেট করলো। তারা কমিউনিকেট করার পরে মোটামুটি বেরোলো এবং বুয়াও টুকিটাকি যা বললো তার লোকাল ভাষাও কিছু বুঝে গেছে। তারা বুঝাইলো যে এই বাসাটার মধ্যে আসলেই ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে, এই কারণেই এই বুয়া ভয় এখানে থাকতে চায় না। তাকে অনেক অনেক রিকোয়েস্ট করে এই বাসার মহিলা এখানে আনছে এবং বলছে তাকে কোনো মতে সন্ধ্যার পরে থাকতে হবে না, আর মানুষ সবসময় তার সাথে থাকবে কাজ করতে। তো জিজ্ঞেস করলো ওই ছেলেটাকে যে এই বাসার কি কোনো ঘটনা আছে নাকি। ছেলেটা বলতে চায় না, চেপে যেতে চায়। তারপরে সে বলল যে আমি জানতাম যে এইখানে এরকম থাকতো আর কি, কিছু ব্যাচেলার থাকতো এখানে, তারা এর মধ্যে একজন এখানে হয়েছিল আর কি, তার প্রাণনাশ হয়েছিল আর কি। তো এরপর থেকে এই জায়গাটা ভীতিকর, ভয় পায় মানুষ। আর এমনি ওখানে ওই বাসার পেছনের অংশটা ভালো না, ওই যে ওখানে একটা গাছ আছে ওইদিকে, এখানে কেউ থাকে না বাসার মধ্যে, মানুষই এটা ভাড়াটিয়ে পায় না, এরা খুব কম ভাড়াটিয়া পায়। তো আর আপনারা কিভাবে উঠছেন হুনোজ। তো বলতেছে আমরা তো অন্য দেশ থেকে আসছি। সে বলে হ্যাঁ, এখানে আগেও থাকছে যারা স্টুডেন্টই, এবং কেউই বেশি দিন থাকে নাই। ছেলে মানুষরা থাকছে, ওরা মানে খুব দ্রুতই চলে গেছে, ভয়ে, মানে খুবই ভয়ে চলে গেছে। ছেলে মানুষ এখানে থাকতেই পারে নাই। আর মেয়ে মানুষ আপনারা তো হয়তো দেখলাম কয়েকদিন আছেন। তো বললো যে আসলে আমরাও ভয় পাইছি, এরকম অবস্থা আর কি। তখন সবকিছু বললো ওরা তিনজন। তো ছেলেটা বললো যে আপনারা এই বাসাটার মধ্যে মনে থাকাটা ঠিক হবে না, আপনারা ভালো হয় যে চেঞ্জ করে যান, আর আমি যে বলছি এটা বলেন না আবার। তো যাই হোক, কাজের বুয়াকে তারা ওই দিন টুকিটাকি যা যা হেল্প আছে নেয় কাজের বুয়ার থেকে, এবং ওই দিন রাত্রেও তাদের ওখানে থাকা পড়ে। তারা তিনজনই এক রুমে থাকে এবং তমা তার বাবার সাথে যোগাযোগ করে, ওখান থেকে বের হয়ে যে একটা এরকম ফোনের দোকান ছিল, ফোন ফ্যাক্সেল আইএসডি ফোনে, ওখান থেকে ফোন করে তার বাবাকে সব খুলে বলে যে এখানে সমস্যা আছে, এই ব্যাপারে সেই। তো তার আব্বা প্রথম শুনে মানে বিশ্বাস করতে চায়নি, একটু অবাক হয়েছে। তো তার বাবা বললো যে আমার কাছে একটু অন্যরকম লাগছিল, আমি যখন ওখানে ছিলাম ওই বাসাটায় রাতের বেলা আমার কাছে মনে হয়েছিল কেমন জানি, মনে কে জানি হাঁটা চলা করতেছে। তা আমি ভাবছিলাম যে তোমরা কেউ ঢুকছো নাকি কোনো কাজে কিছু নিতে, আমি আর ওইটা গায়ে মাখি নাই। যাই হোক, এখন কি করবা তোমরা ঠিক করছো? তো বলে যে আমরা তো এখানে থাকতে পারবো না। বলে তাহলে তোমরা ওখানকার ডর্মে যোগাযোগ করো, অথবা তোমরা দেখো মানে ওই তোমাদের কলেজের ওখানে যে তোমাদের যে আছে হেল্পে যে আছে তার সাথে কথা বলো, কাউন্সিলর যে আছে তার সাথে কথা বলো, সে যদি তোমাদেরকে কোনো বাড়িঘর ম্যানেজ করতে পারে, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, যা লাগবে আমাকে জানাও শুধু। যাই হোক, তমা চলে আসে, এসে বান্ধবীদের সাথে আলাপ করে। তো ওই দিন রাতেও তাদের ওখানে থাকা পড়ছিল, তারা তিনজন মিলে এক রুমে ছিল এবং দোয়া দুরুদ পড়ে একদম ছিল। তো কিছু হয় নাই, কিন্তু তাদের কাছে মনে হয়েছে যে বাসার মধ্যে কেউ চলাফেরা করে রাতের বেলা। মানে বাসাটা যখন রাত হয়ে গেছিল তখন তিনজন এক রুমে ছিল, তাদের কাছে মনে হয়েছে কেউ হাঁটা চলা করতেছে, ড্রয়িং রুম দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে হাঁটা চলা করতেছে। এবং ওই বিড়ালের ডাক অনেক শুনছে, তারা অনেক শুনছে বিড়ালের ডাকতে এখান থেকে। তো ওরা কিন্তু দ্বিতীয় দিন যখন ছিল তখনও খাওয়া দাওয়া করছে বাইরের থেকে, না রান্নাই করে না ওইখানে, খাওয়া দাওয়া বাইরের থেকে করছে। আর ওরা তৃতীয় দিন ওই বাসার থেকে সরে যায়। ওই যে ওই ছেলেটাকে বলছিল, ছেলেটাই তাদেরকে একটা বাসার এখানে সন্ধান দিয়ে দেয় কাছাকাছি। তো ওই বাসাতে ওই যা ওদের তিনজনের কাছে টাকা পয়সা ছিল তার অ্যাডভান্স দিয়ে সরে যায়। ওই মহিলাকে বলে যে, ওই যে কেয়ারটেকার মহিলাকে বলে যে আপনার বাসায় সমস্যা আছে এই ব্যাপার। তো মোটামুটি তমা ওই মহিলা আসার পর খুলে বলে যে আপনার বাসায় এরকম এরকম সমস্যা ছিল। তো মহিলা নাকি বলতেছিল যে উপরে ফোন তো লাইনই নাই, ওখানে ফোন আছে কিন্তু লাইনই নেই, তোমার ফোন বাজলো কেমনে? তো সে বলছে এবার আপনি বলেন ফোন কেমনে বাজলো, হ্যাঁ মানে এটা তো আমি বলবো না। তো যাই হোক, তারা ওখান থেকে সরে যায়। তৃতীয় দিনই অন্য জায়গায় অন্য বাসায় নিয়ে নেয়, এবং ওই যে ওই ছেলেটা বাসা একটা তাদেরকে ব্যবস্থা করে দেয় খুঁজে ওইখানে। তো সেই বাসায় যে তারা অনেক রিকোয়েস্ট করে ওখানে উঠে যায়, বলে যে আমাদের ইমার্জেন্সি উঠতে হবে। তো ওই বাসায় উঠে যায়। তো ওই বাসাতে মোটামুটি তারা ছিল, আর সমস্যা হয় নাই। তো এটাই ছিল তমা আর তার বান্ধবীদের জীবনে ঘটা একটা ভয়ের অভিজ্ঞতা। এখন তিনজনই নর্থ আমেরিকায় থাকে, ডিফারেন্ট স্টেটে থাকে, আর সেই স্মৃতি এখনো তাদের মনে আছে। তো তমা তার জীবনে আরো কিছু ছোটখাটো জিনিস ফেস করছে বিদেশে যাওয়ার পরে। তো সে বলছে যে কখনো সে সুযোগ পেলে সেই ঘটনাগুলো শেয়ার করবে। তো থ্যাংক ইউ তমা ফর ইউর স্টোরি। আর এখন চলে যাব পরবর্তী ঘটনায়, এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন। নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি
ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।